এই পাথ অফ হিয়ারিং কিংবা আজকের যতটুকু আমি বললাম এর ভিতরে কারোর কোনো প্রশ্ন কিংবা রিপিট রিপিট প্রয়োজন হলে আমাকে বলতে পারো, যেহেতু আমাদের নেক্সট টিচার এখন আসেন নাই। স্যার আপনি যে স্যার বললেন যে পেরিলিঙ্কের ভিতরে যে ফ্লোটা সেন্টার টু পেরিফেরির দিকে যে স্যার যাবে, তাহলে কি স্যার ব্যাক করে কি স্যার আবার মিডল ইয়ার ক্যাভিটি থেকে ফিরে আসবে? গুড, ভেরি গুড কোশ্চেন। কারণ এখানে মিডল ইয়ারের সাথে আমার ইনার ইয়ারের যে কমিউনিকেশন, মিডল ইয়ারে থাকে বাতাস, ইনার ইয়ারে থাকে পানি। এই পানি এবং বাতাস এর মাঝখানে পানিটা তো আছে তোমার বনি একটা শেলের ভিতরে, হ্যাঁ, বনি ইয়েস পাইপের স্যার। ভিতরে। ওকে, এই পাইপের ভিতরে দুইটা ছিদ্র আছে, ওভাল উইন্ডো এন্ড রাউন্ড উইন্ডো। উইন্ডো, হ্যাঁ, ওভাল উইন্ডো এবং রাউন্ড উইন্ডো। ওপেনিং কে উইন্ডো বলা হচ্ছে এখানে। দিস these oval and round window are shielded by two membrane. The round window covered by round window membrane. Okay? ইয়েস স্যার। And the oval window covered by foot plate of the stapes. Like a সিপি, হোমিওপ্যাথিক বোতলের শিশির মুখে যেমন একটা সিপি লাগানো থাকে, ক্লিয়ার? ইয়েস স্যার। হ্যাঁ, এরকম ওভাল উইন্ডোটা ফুট প্লেট অফ দ্য স্টেপিস দিয়ে বন্ধ করা থাকে, যেটা কম্প্রেশন এবং ডিকম্প্রেশনে মুভ করতে পারে, সামনে পিছনে আসা যাওয়া করতে পারে, ফিক্সড না। বোঝা গেছে? ইয়েস স্যার। ওভাল উইন্ডোটা একটা বনি ফুট প্লেট অফ দ্য স্টেপিস দিয়ে বন্ধ করা থাকে, বাট এই বন্ধটা এমন যেটা পিস্টনের মতো কাজ করে, এটা আপ ডাউন করতে পারে, মুভ করতে পারে। হ্যাঁ, ইয়েস স্যার। হ্যাঁ, যখন এটা মুভ করতে পারবে না তখন আমরা তাকে বলবো অটোস্ক্লেরোসিস, এ ডিজিজ। হ্যাঁ, ইয়েস স্যার। ওকে, আচ্ছা, আমাদের নেক্সট চলে আসছে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে লিখে রাখো, আমি নেক্সট দিন অবশ্যই ডিসকাস করব। থ্যাংক ইউ থ্যাংক ইউ, স্যার। উই শুড সি ইউ থ্যাংক अगेन। ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। Yes. मैम अस्सलाम वालेकुम। अस्सलाम वालेकुम मैम। अस्सलाम वालेकुम मैम।
अस्सलाम वालेकुम मैम। अभी ईयरफोन नहीं लगाया। जब लगाएगी फिर से करना। इनको दाई सलाम किया अगर जो ये कर रहे हो तो इनको उनका जवाब दोगे। वालेकुम सलाम। খেয়াল করো, হ্যাঁ, নাহলে কিন্তু পার্সেন্টেজে ঝামেলা হবে। मैम अस्सलाम वालेकुम। मैम আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। मैम সবাই क्लासটা আবার নতুন করে শুরু করলে ম্যাম ভালো হতো ম্যাম। ক্লাসটা ম্যাম ফ্রেশ করে। নতুন করে বলতে কি বোঝাতে বল? হ্যালো, আসসালামু ম্যাম আলাইকুম একটা সেশনটা ম্যাম 45 মিনিট করা যায় ম্যাম। এই ক্লাসটা ম্যাম ম্যাম জুম মিটিং অফ করে আবার নিউ করে ম্যাম চালু করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখন তো আমাদের নতুন শুরু হচ্ছে। এর আগে কি ক্লাস ছিল? ম্যাম ইএনটি ছিল ম্যাম। অনেকে ওয়েটিং এ আছে, ওদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। ওয়েটিং আছে। তোমাদের পড়তে বলেছিলাম, পড়েছো? কতদিনে যে ক্লাসটা নিয়েছিলাম অ্যাবর্শন পড়া হয়েছে কিনা? কতজন? ইয়েস ম্যাম। সবাই পড়ছো? ইয়েস ম্যাম। কতটুকু পড়ছো? পড়ছো কতটুকু? ম্যাম আপনি যেগুলো পড়াইছেন না ওগুলাই রিপিট করছেন। ওগুলো তো বোঝার কোনো সমস্যা আছে কিনা কারণ? না ম্যাম। কারণ বুঝতে সমস্যা থাকলে আমাকে বলো, ক্লিয়ার করে তারপরে নেক্সট শুরু করব। এরপর তো তোমাদের কোনো ক্লাস নাই, তাই না? ক্লাসকে অবশ্যই শেষ করাই দিব এবং প্রবলেম থাকলে সেগুলো সলভ করে দিব। কতদিন কিন্তু আমি সবকিছু বুঝাই দিছিলাম, হ্যাঁ, বেসিক জিনিসটা আগে বুঝাই দিছিলাম লেকচার পড়ানোর আগে। সেই বেসিকটা কি তোমরা বুঝছো সবাই? হ্যাঁ, কোন অ্যাবর্শনে কি বেসিকটা মাথায় ঢুকানো থাকলে তখন লেকচার পড়ে ওগুলো মনে থাকবে, নাইলে ভুলে যাবা। বেসিকটা বুঝছো কিনা? কোনটা মিসড অ্যাবর্শন, কোনটা সেপটিক অ্যাবর্শন, কোনটা রিকারেন্ট মিসক্যারেজ। রিকারেন্ট মিসক্যারেজ কি বুঝছো জিনিসটা? কনজিকিউটিভ 2 অর মোর কেউ কেউ বলছে, আর কেউ কেউ বলছে কনজিকিউটিভ 3 অর মোর। হ্যাঁ, রিসেন্ট যেটা এসসিওজি আরসিওজি দুইজন দুই ধরনের সে বলে, কেউ বলে 2 অর মোর, কেউ বলে 3 অর মোর। তোমরা যদি বই থেকে বলতে চাও, আগের বইয়ে দত্তে আছে 3 অর মোর, একটা বললেই হবে। যদি 2 অর মোর বলো তাহলে তোমাদের রেফারেন্স লাগবে কোন থেকে বলছো, ঠিক আছে? কনজুগেটিভ 2 অর মোর প্রেগন্যান্সি লস বিফোর। ম্যাম একটু অ্যাকসেপ্ট করেন, অনেকে ওয়েটিং এ আছে। আচ্ছা, ঠিক আছে। তোমাদের লেকচার খাতা আছে তো কাছে? লেকচার খাতা? ইয়েস ম্যাম। হ্যাঁ, লেকচার খাতা নিয়ে বসতে হবে, আমি বুঝাই দিব। ওটা যে পড়ে ফেলতে হবে, সাথে বইটা মিলিয়ে পড়ে ফেলবে। লেকচারের সময় বই পড়তে হবে, পরে আর পড়াশোনা করবে না, ঠিক আছে? লেকচার বই, তারপরে রিটেনে ওয়েটিং আছে। অনেকে ওয়েটিং আছে। ঠিক আছে, একজন। কই? আচ্ছা, তাহলে পড়তে হবে লেকচার খাতা, মেইন বই, এবং দুইটা পড়ার পরে রিটেনের কোন কোন কোশ্চেন গুলো আছে থরলি মুখস্থ করে ফেলবা। এবং এখনই যে কার্ডগুলো আছে, কার্ডগুলো খুঁজে খুঁজে এই চ্যাপ্টারের কি কি কোশ্চেন আছে সেগুলো সলভ করবা। হ্যাঁ, আর কেস হিস্ট্রি শিট, অ্যাবর্শনের যে হিস্ট্রি শিট আছে ওটা মুখস্থ করবা। তাহলেই তো হয়ে গেল পড়া। কেস পড়া হয়ে গেল, ভাইভা পড়া হয়ে গেল, রিটার্ন পড়া হয়ে গেল। প্রথম থেকে পড়বা, গোছানো পড়া থাকবে, পরীক্ষার সময় সহজ হয়ে যাবে। তাহলে আমরা গতদিন পড়িয়েছিলাম কি বলো?
কয়েকটা অ্যাবর্শন পড়ানো হয়ে গেছিল, একটা থ্রেটেন্ড অ্যাবর্শন, তার ইনএভিটেবল অ্যাবর্শন, ইনকমপ্লিট অ্যাবর্শন, কমপ্লিট অ্যাবর্শন। এগুলো কি সবাই বুঝাচ্ছ? আমাকে একটু বলো। ইয়েস ম্যাম। আমি আজকে শুরু করি। হ্যাঁ, মিসড অ্যাবর্শন কিন্তু আমরা বলছিলাম, হ্যাঁ, যে প্রেগনেন্সি তার দেখা যাচ্ছে ইউটারাসটা ডেড হয়ে গেছে এবং ইউটারাসের ভিতরে অনেক দিন রয়ে গেছে। হ্যাঁ, মার কমপ্লেন ছিল এক একটা থ্রেটেন। হ্যাঁ, তারপরে তার সিমটমটা, প্রেগনেন্সি সিমটমটাও তার, অথবা কোনো থ্রেটেন কি কোনো হিস্ট্রি ছিল, তার অ্যামিনুরিয়া ছিল। তারপর আস্তে আস্তে সে কোনো চেক আপেও যায় নাই, সে মনে করছে অ্যামিনুরিয়া আছে, এখন সে প্রেগনেন্সি। এক সময় পরে তার ব্রাউনিশ ডিসচার্জ শুরু হয়ে যেতে পারে, রেট্রোগ্রেশন অফ ব্রেস্ট চেঞ্জ, প্রেগনেন্সির যে চেঞ্জ সেগুলো সব ডিসঅ্যাপিয়ার করবে। ইউটারাসটা বড় হচ্ছে না। প্রেগনেন্সিতে 5 মাসে যখন ইউটারাসের হাইট 20+ উইকস থাকার কথা, তাই না, 22 উইকস অ্যারাউন্ড এরকম, সেখানে তার এটা বলবে যে আমার পেটটা বড় হচ্ছে না। এটাই হচ্ছে আমাদের মিসড অ্যাবর্শন ছিল। এটা বেসিক জিনিসটা মাথায় রাখবা, তারপরে আমরা বই পড়বো, ঠিক আছে? এবং যেহেতু প্রেগনেন্সি নাই, প্রেগনেন্সির হরমোন নাই, সেহেতু ইউটারাসের পরে যে সার্ভিক্স, বডি, ভ্যাজাইনার পরে যা যা চেঞ্জ সব আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে। আমি কনসিস্টেন্সি যদি দেখি, সার্ভিক্স বাড়ানো হয়ে যাবে, ইউটারাস তো সাইজে কারেসপন্ড করবে না অ্যামিনুরিয়ার সাথে। এবং তুমি ব্রেস্টে যদি দেখো যে মিল্ক এক্সপ্রেস করলে মিল্ক এক্সপ্রেস থাকতে পারে, ঠিক আছে? 5 মাসের প্রেগনেন্সি আমি কোনো পিটাল কিছুই পাচ্ছি না, সিফাইসোফান্ডাল হাইট 22 উইকস 20 উইকস যেটা হোক পাচ্ছি না। এবং তার সে বলবে না তার কুইকেনিং, যে ইউজুয়ালি আমরা জানি যে হচ্ছে প্রাইমির ক্ষেত্রে 18 থেকে 20 সপ্তাহে, মাল্টির ক্ষেত্রে 16 থেকে 18 সপ্তাহ। হ্যাঁ, সে বলবে যে না আমি এখনো নড়াচড়া কিছুই টের পাই না। এবং তারপরেও যদি নেগলেক্ট করে একসময় ব্রাউনিশ ডিসচার্জ নিয়ে আসতে পারে পেশেন্ট। বুঝা গেছে? এগুলো হচ্ছে আমাদের মিসড অ্যাবর্শনের। এবং যদি এই প্রলং রিটেনশন ডেড ফিটাস থাকে, সেখান থেকে কিছু কমপ্লিকেশন হিসেবে পেশেন্ট আসতে পারে। ওগুলেশন প্রোফাইল বলা হয় যে অত চেঞ্জ হয় না, বাট এখানে চেঞ্জ হতেও পারে, সেই সিমটমগুলো, কমপ্লিকেশনগুলো সে নিয়ে আসতে পারে, ঠিক আছে? তাহলে মিসড অ্যাবর্শনে আসো। আমি সেদিন বলেছিলাম, তাহলে আমরা একটু পড়ি লেকচারটা। When the fetus is dead and retained inside the uterus for a variable period is called missed abortion or silent miscarriage. Clinical feature দেখো, threatened abortion may or may not be present, থাকতেও পারে নাও পারে। থ্রেটেন্ড হয়েও মিসক্যারেজ হইতে পারে, অথবা থ্রেটেন্ড ছাড়াও কিন্তু হতে পারে। হ্যাঁ, দুইটাই থাকতে পারে। তারপর সাবসাইড আর রেট্রোগ্রেশন অফ ব্রেস্ট সাইন। আমরা জানি না প্রেগন্যান্সি চেঞ্জ ব্রেস্টে কি কি চেঞ্জ হয় বলো তো? ব্রেস্ট ইনলার্জ হবে, টেন্স হবে, ওখানে ভেনাস ইয়ে হবে, ডাইলেটেশন হবে, ইনগর্জমেন্ট হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে নিপল যেটা সেটা প্রমিনেন্ট হবে, ডার্কার হবে। তারপরে হচ্ছে অ্যারুলা তৈরি হবে, সেকেন্ডারি অ্যারুলা তৈরি হবে, মন্টোকমেরিস টিউবারকুল হবে। এগুলো সব আমরা জানি প্রেগন্যান্সি চেঞ্জ। কিন্তু এটা কি হবে? রেট্রোগ্রেশন হবে, ওইভাবে আর চেঞ্জটা আমরা পাবো না। এবং যেহেতু হরমোন উইথড্র হচ্ছে, এখানে এক্সপ্রেস করলে আমরা মিল্ক আসতে পারি। তো এগুলো হচ্ছে আমার মিসড অ্যাবর্শন। অন্য অ্যাবর্শনে কিন্তু এই সিমটম ছিল না, প্রেগন্যান্সি ছিল, তার তখনও হরমোন আছে। কারণ একটা প্রেগন্যান্সি যখন ডিসকন্টিনিউ হয়, অ্যাটলিস্ট 2 উইকস সার্কুলেশনে বিটা-আইসিজি থাকে, প্লাসেন্টার থেকে, কর্পাস লুটিয়াম থেকে যে হরমোনগুলো আছে, হ্যাঁ, বিটা-আইসিজি কিন্তু নর্মাল 2 উইকস পর্যন্ত থাকতে পারে। এই জন্য ওখান থেকে যে হরমোনগুলো আসতেছে, প্রেগন্যান্সির সিমটম উইথড্র হইতে কিন্তু কিছুটা সময় লাগবে। এখানে আমরা মিসড অ্যাবর্শনে কিন্তু উইথড্র হয়ে যাবে, কারণ অনেকদিন পেটের ভিতরে ওই যে প্রেগন্যান্সি থাকতেছে, ঠিক আছে? এই জন্য মিসড অ্যাবর্শনে আমরা চেঞ্জটা কিন্তু পাবো না, retrogression change. Subside or retrogression of pregnancy sign symptom, cessation of uterine growth, persistent or vaginal brownish discharge, fetal movement present, milk secretion আছে। দেখছো প্রত্যেকটা পয়েন্টস আমি যেগুলো বললাম
সবগুলো। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যেটা কেন হচ্ছে, তাহলে আমাদের বেসিক জিনিসটা জানতে হবে, ঠিক আছে? ডেফিনিশন বুঝতে হবে আগে, তারপরে কজ, তারপর সাইন সিম্পটম, তাহলে সবকিছু মনে থাকবে। ডেফিনিশন এবং কজ সবার আগে আমি মুখস্থ করব, তারপর সাইন সিম্পটম পড়ব। তাহলে আমি ডেফিনিশনে পড়ে আসলাম যে প্রেগন্যান্সিটা, ফিটাসটা ডেড হবে এবং রিটেন ইনসাইড দ্য ইউটেরাস ফর এ ভেরিয়েবল পিরিয়ড ইজ কল্ড মিসড অ্যাবর্শন অর সাইলেন্ট মিসক্যারেজ। তাহলে আমরা যদি এটা জানি তাহলে এদের মনে রাখাটা সহজ না? ভিতরে অনেকদিন ডেড ফিটাস থাকতেছে, তার প্লাসেন্টার হরমোন চলে যাচ্ছে, যার কারণে তার সমস্ত প্রেগন্যান্সি সাইন সিম্পটম গুলো ডিসঅ্যাপিয়ার করলো। হ্যাঁ, কমপ্লিকেশনটাও এখান থেকে মনে রাখা সহজ হবে। অনেকদিন ডেড টিস্যু থাকতেছে, থ্রোম্বোপ্লাস্টিন লিবারেট হচ্ছে, হ্যাঁ, কোগুলেশন প্রোফাইল ওখান থেকে অল্টার হচ্ছে, ডিআইসি হচ্ছে, এগুলো আমরা পড়েছি না যে কমপ্লিকেশনটা কিভাবে হয়, এই যে ডেড টিস্যু থাকার জন্য। কোন অ্যাবর্শনে কিন্তু আমরা এগুলো কোগুলেশন প্রোফাইল কখনোই পড়ি নাই, চেঞ্জ হচ্ছে, তাই না? কিন্তু মিসড অ্যাবর্শনে পড়ছি, কারণ ডেড টিস্যু থেকে আমাদের থ্রোম্বোপ্লাস্টিন লিবারেট হবে। এই তাহলে পার অ্যাবডোমেনে কি পাচ্ছে, একটা ক্লিনিক্যাল ফিচার। আর পার অ্যাবডোমেনে ইউটেরাস ইজ স্মলার দ্যান জেস্টেশনাল এজ, পার ভ্যাজিনাল এক্সামিনেশন সার্ভিক্স। হ্যাঁ, আচ্ছা, আমরা তো যতটুকু বেসিকটা পড়াচ্ছি তোমরা এটার সাথে অ্যাড করবা, বই পড়ে আরো যদি কিছু লাগে অ্যাড করবা, বাট এটুকুন থাকাই লাগবে আমি যেটুকু বলছি। আর ইনভেস্টিগেশন আমরা পড়ছিলাম না, একটা হচ্ছে কনফার্মেশন অফ ডায়াগনোসিস টু ডিটেক্ট কজ এন্ড ম্যানেজমেন্ট পারপাস। কনফার্মেশন অফ ডায়াগনোসিস, আমি যখন আল্ট্রাসাউন্ড করছি তখনই কিন্তু আমার ডায়াগনোসিসটা কনফার্ম হয়ে যাচ্ছে মিসড অ্যাবর্শন। কেন? আমি এখানে কোনো ভায়াবল প্রেগন্যান্সি পাবো না, ফিটাল পোল আছে, হার্টবিট আগের আল্ট্রাসাউন্ডে ছিল এখন নাই। হ্যাঁ, আমার প্রেগন্যান্সি 5 মাস, বলছে 8 উইকস প্রেগন্যান্সি, ফিটাল হার্ট সাউন্ড অ্যাবসেন্ট, লিখে দিয়েছে মিসড অ্যাবর্শন। অথবা ব্লাইটেড ওভাম বলেছিলাম যে আর্লি প্রেগন্যান্সি হলে ফিটাল স্যাক, জেস্টেশনাল স্যাক আছে ভিতরে, কোনো পোল হার্টবিট কোনোটাই নাই, ঠিক আছে? এই ধরনের আল্ট্রাসাউন্ড দিয়ে তাহলে কনফার্মেশন হবে। আর টু ডিটেক্ট কজ, মিসড অ্যাবর্শনে যে কজগুলো আছে সেগুলো সার্চ করার জন্য আমরা কিছু ইনভেস্টিগেশন করব। আর ম্যানেজমেন্ট পারপাস, এই পেশেন্ট আসছে মিসড, তাকে তো আমার ডিএনসি করতে হবে, তাই না? অথবা মেডিকেল ম্যানেজমেন্ট, যেটাই আমি দিই তার কোনো কমপ্লিকেশন হয়েছে সেটার ম্যানেজমেন্ট, যার কারণে আমাকে আরো পরীক্ষা নিরীক্ষা করতে হবে। কারণ শুধু আমি ডিএনসি করে ছেড়ে দিলে হবে না, আমার তার কস্ট খুঁজতে হবে এবং সেটার ট্রিটমেন্টও দিতে হবে। এই জন্য আমরা প্রত্যেকটা ইনভেস্টিগেশন করব। দেখো আর কি কি ইনভেস্টিগেশন: ব্লাড গ্রুপিং, আরএস টাইপিং, হিমোগ্লোবিন পার্সেন্টেজ, কোগুলেশন প্রোফাইল, এই যে বললাম কোগুলেশন প্রোফাইল, এগুলো করছি। এখানে লেকচারটা অত সুন্দর করে দেওয়া নাই। আচ্ছা, কোগুলেশন প্রোফাইল কেন করছি তোমাদেরকে তো বলছিলাম। এছাড়া সিবিসি এগুলো সব আসবে, পিটিসিটি, প্ল্যাটলেট কাউন্ট, হ্যাঁ, কোগুলেশন প্রোফাইলের ভিতরে যে যেগুলো আছে সেগুলো করতে হবে। আচ্ছা, ট্রিটমেন্ট হচ্ছে, ট্রিটমেন্ট এই যে মিসক্যারেজ, আমার মা জানে যে সে 5 মাসের প্রেগনেন্ট, তার ভিতরে ফিটাল হার্ট সাউন্ড নাই, হুট করে যদি সে শুনে, সে তো তার খুব মন খারাপ হয়ে যাবে, তাই না? তাহলে এখানে একটা ব্রেকিং ব্যাড নিউজ আসতে পারে, তাকে তুমি কাউন্সিলিং করবা, তাকে একদম ব্রেকিং ব্যাড নিউজটা দিতে হবে যে কি 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 মানে সমস্যা, তার কি সমস্যা, সে এখন কি করবে, পরবর্তীতে তার কি করতে হবে, নেক্সট প্রেগন্যান্সিতে সে কি করবে, হ্যাঁ, তার প্রি প্রেগন্যান্সি কাউন্সেলিং লাগবে, সমস্ত কিছু কিন্তু ব্রেকিং ব্যাড নিউজে আসবে। তারপরে হচ্ছে কাউন্সেলিং, এটা হচ্ছে কাউন্সেলিং। তারপরে হসপিটালাইজেশন, তাকে ভর্তি দিব, যদি আমি তাকে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট দিতে চাই তাহলে ভর্তি দিতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমি কি করছি, যে বলছিলাম তোমাদেরকে, যেটা হচ্ছে আমাদের মেইন ম্যানেজমেন্ট, সেটা আমি অ্যাক্টিভ ম্যানেজমেন্ট, কনজারভেটিভ ম্যানেজমেন্টও দিতে পারি, অ্যাক্টিভ ম্যানেজমেন্টও দিতে পারি। কনজারভেটিভ মানে কি? মেডিকেল ম্যানেজমেন্ট, কারণ এখন অনেক ড্রাগস বের হয়েছে আমাদের, হ্যাঁ, প্রোস্টাগ্ল্যান্ডিন, যেটা হচ্ছে E1, যেটাকে আমরা সাইটোমিস, মিসোপ্রোস্টল এগুলো বলি, সেই ড্রাগসগুলো দিয়েও কিন্তু আমরা ইভ্যাকুয়েশন করতে পারি। অথবা অ্যাক্টিভ ম্যানেজমেন্ট দেখা যাচ্ছে আমরা ডিএনসি করছি, সাথে আমি যদি কোগুলেশন প্রোফাইল অল্টার হয়, সেখানে হিমোগ্লোবিন যদি কম থাকে, সেখানে আমি ব্লাড ট্রান্সফিউশন দিব। এগুলো হচ্ছে তাকে ম্যানেজমেন্ট করা। আর তার আদার্স যদি কোনো কারণ থাকে সেগুলো ট্রিটমেন্ট করে দিতে হবে। তাহলে এখানে দেখো ট্রিটমেন্ট, হসপিটালাইজেশন, এছাড়া অ্যানালজেসিক, অ্যান্টিবায়োটিক, অ্যাজ ইউজুয়াল যেগুলো আমরা জানি,
সবগুলোই দিব। তাহলে কাউন্সেলিং, হসপিটালাইজেশন, সার্ভিসে দেখো মিসোপ্রস্টল দিচ্ছি, বলা হচ্ছে 200। ফ্রি জুম মিটিং শেষ। কতজন এসছে? 7। 2 জন আছে ওয়েটিং রুমে। শুনতে পাচ্ছ তোমরা? শুরু করব? ইয়েস ম্যাম। হ্যাঁ, তাহলে মিসড অ্যাবর্শন, তাহলে আমরা কি করলাম? ইভাকুয়েশন করলাম, তাই না? এছাড়া যদি ব্লাড ট্রান্সফিউশন লাগে, ব্লাড ট্রান্সফিউশন, জেনারেল ম্যানেজমেন্ট, স্পেসিফিক ম্যানেজমেন্ট, এইভাবে বলবা। কাউন্সেলিং, হসপিটালাইজেশন, দেন জেনারেল ম্যানেজমেন্ট, স্পেসিফিক ম্যানেজমেন্ট। স্পেসিফিক ম্যানেজমেন্টের ভিতরেই তোমার এগুলো আসবে, যে কনজারভেটিভ অথবা অ্যাক্টিভ ম্যানেজমেন্ট। ঠিক আছে? কনজারভেটিভ তুমি মেডিকেল ম্যানেজমেন্ট দিতে পারো, যেটা হচ্ছে মিসোপ্রস্টল, যেটা 200 মাইক্রোগ্রাম every 4 to 6 hourly 5 dose, অথবা রিসেন্ট বলা হচ্ছে ওজিএসবি প্রোটোকল 300 মাইক্রোগ্রাম আমরা যদি স্ট্যান্ড ডোজ দিই, সেটাতেও কিন্তু এখানে আছে তোমরা 3 আওয়ারলি 3 ডোজ, কিন্তু তোমাদের বইয়ে যেটা আছে, ম্যাডাম যেটা পড়িয়েছে ওটাই করবা। ঠিক আছে? এছাড়া আছে কি, আর যদি অ্যাক্টিভ ম্যানেজমেন্ট করি তাহলে ডাইলেটেশন, ইভাকুয়েশন এন্ড কিউরেটিস। ডাইলেটেশন গতদিন বুঝাই দিছিলাম, এখানে মিসড অ্যাবর্শন, অসক্লোজ। কারণ কি, তার অনেক দিন ভিতরে রয়ে গেছে, প্রেগন্যান্সির হরমোন নাই, সার্ভিক্স কোনো সফটনেস, সার্ভিক্স ফার্ম, অসক্লোজ, হ্যাঁ, মিসড অ্যাবর্শন। তাহলে আমাকে অবশ্যই ডাইলেটেশন করিয়ে নিতে হবে, ইভাকুয়েশন এন্ড কিউরেটিস। ঠিক আছে? এছাড়া অ্যানালজেসিক, অ্যান্টিবায়োটিক দিব। আর হচ্ছে কন্ট্রাসেপশন অ্যাডভাইস। এছাড়া হচ্ছে পোস্ট, যেটা হচ্ছে তোমার আরেকটা আছে কন্ট্রাসেপশন অ্যাডভাইস, আরেকটা হচ্ছে ম্যানেজমেন্ট অফ তোমার পোস্ট অ্যাবর্শন কেয়ার প্যাক। তাকে কিন্তু কিছু অ্যাডভাইস, পোস্ট অ্যাবর্শন কেয়ারের কিছু অ্যাডভাইস দিতে হয়। তার যদি ব্লিডিং থাকে, ইনফেকশন থাকে, তখন সে আসবে, সেগুলো কাউন্সিলিং। কন্ট্রাসেপশন অ্যাডভাইস, আমি ডিসচার্জ উইথ অ্যাডভাইস, সেখানে আমার কন্ট্রাসেপশন অ্যাডভাইস থাকবে। সে প্রেগন্যান্সি, সে 3 মাস, অ্যাটলিস্ট 3 মাসে কন্ট্রাসেপশন ইউজ করবে। যদি ওসিপি খায় তাহলে অন দ্য ডে অফ ইভাকুয়েশন
ঠিক আছে। আর বেরিয়ার নিলে তো সে অ্যাজ ইউজুয়াল এখন হাজবেন্ডের সাথে তখনই বেরিয়ে নিতে পারবে। আর রেস্টে রাখবো তারা, অ্যাভয়েড কয়টাস করবো তার 2 উইকস, ঠিক আছে। তারপরে হচ্ছে সে রেস্টে থাকবে 2 উইকস, অ্যাভয়েড কয়টাস 2 উইকস, এগুলো জিনিস, তাকে আয়রন ভিটামিনস এগুলো আমরা দিয়ে দিব। তারপর ফার্দার ফলো আপে আসতে বলবো তাকে। আর কন্ট্রাসেপশন, এখানে অনেক ধরনের কন্ট্রাসেপশন, পিপিআই সিডি দেওয়া যায়, হ্যাঁ। এছাড়া যে কোনো অন্য কোনো কন্ট্রাসেপশন নিতে চাইলে সেগুলো আমরা দিয়ে দিতে পারবো। বাট যেটা বেরিয়ার শুধুমাত্র অন ডিমান্ড, আর বাদ বাকি সবগুলোই তুমি কপারটি এখানে সাথে সাথে দিয়ে দিতে পারো। ওসিপিটা অন দ্য ডে অফ ইভ্যাকুয়েশন শুরু করবে, ঠিক আছে। ইনজেকশন যদি নিতে চাই সেটাও সে নিতে পারবে। যেটাই হোক তার এনি টাইপ অফ কন্ট্রাসেপশন তুমি নিতে হবে এখানে। ওই দিনই আমরা এলএমপিটা ধরি। আমরা জানি না যে মাসিকের প্রথম দিন থেকে শুরু করবে, সে অন দ্য ডে অফ ইভ্যাকুয়েশনটাই তার আমরা ফার্স্ট ডে ধরি। এই জন্য সে ওই দিনে অর্থাৎ ফার্স্ট ডে থেকে শুরু করবে কন্ট্রাসেপশন নিয়ে। 3 মাস পরে সে তাকে কাউন্সেলিং করতে হবে, যে সে প্রি প্রেগনেন্সি কাউন্সেলিং করিয়ে যেন নেক্সট প্রেগনেন্সি নেয়। তুমি তাকে তার কজ আইডেন্টিফাই করবা, রিকারেন্ট কোনো মিসক্যারেজের কোনো কজ আছে কিনা, হ্যাঁ, তার কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা, সেগুলো কারেকশন করে আমরা তাকে নেক্সট প্রেগনেন্সি অ্যালাউ করবো। এই আচ্ছা, এরপরে সেপটিক অ্যাবর্শন। সেপটিক অ্যাবর্শনে আসো। সেপটিক অ্যাবর্শন যেটা বলছে যে আমরা বলেছিলাম যে লিগাল একটা, স্পন্টেনিয়াস আর একটা হচ্ছে ইনডিউসড। ইনডিউসড যেটা, সেটা হচ্ছে লিগাল, ইলিগাল দুইটাই হতে পারে। লিগাল মাল্টিপ্যারাস, লো সোশিও ইকোনমিক কন্ডিশন, সে চায় না, হ্যাঁ, কিন্তু সে ইনডিউসড করেছে। আর একটা ইলিগাল প্রেগনেন্সি, তাহলে দুই ধরনেরই হইতে পারে, তাই না। এখানে সেপটিক অ্যাবর্শন বলা হচ্ছে যে তোমার ইনডিউসড প্রেগনেন্সি গুলোতে বেশি হয়। ইলিগাল যারা দেখা যাচ্ছে আনহাইজেনিক, হাইড করে জিনিসগুলো, হ্যাঁ, যারা আনএক্সপার্ট তাদেরকে দিয়ে করে, যার কারণে তারা এই কমপ্লিকেশন গুলো নিয়ে আসে। Any abortion associated with clinical evidence of infection of uterus and its content is called septic abortion, ঠিক আছে। ইউটেরাস এবং কন্টেন্টস শুধু এটুকুই না, কমপ্লিকেশন হিসেবে এটার কিন্তু গ্রেডিং হিসেবে সে আশপাশেও ছড়িয়ে যেতে পারে, তাই না। সে পেলভিসের ভিতরে থাকতে পারে, সে হোল অ্যাবডোমেনে ছড়াই যেতে পারে। এই জন্য এখানে গ্রেডিং আছে সেপটিক অ্যাবর্শন, গ্রেড 1, 2, 3। যেটা 1 সেটা শুধু ইউটেরাসে লিমিট থাকে, যেটা গ্রেড 2 সেটা তোমার পেলভিসে, অ্যাডনেক্সে, প্যারামেট্রিয়াম, এখানে পেলভিক পেরিটোনিয়াম। আর যেটা গ্রেড 3 সেটা জেনারেলাইজড পেরিটোনাইটিস হলো, ডিআইসি হলো, শক হলো, এন্ডোটক্সিক শক, রেনাল ফেইলিউর, পেশেন্ট খুব খারাপ হয়ে যায়। সেগুলো তাহলে কত খারাপ, একটা অ্যাবর্শন হয়ে পেশেন্ট কিন্তু এন্ডোটক্সিক শকে চলে যেতে পারে, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের সেপটিক অ্যাবর্শন। সেপটিক অ্যাবর্শন কিন্তু ম্যাটারনাল মর্টালিটির অন্যতম একটা কিন্তু কারণ আছে। ম্যাটারনাল মর্টালিটির একটা কারণ হচ্ছে সেপটিক অ্যাবর্শন। আচ্ছা আচ্ছা, লাইনে আছে সবাই? ওরা কি শুনতে পাচ্ছ? ইয়েস ম্যাম। তাহলে দেখো ক্লিনিক্যাল ফিচার, তাহলে এখানে কি কি অর্গানিজম দিয়ে হচ্ছে, আনহাইজেনিক এনভায়রনমেন্ট আমরা তো বললাম, কিন্তু এখানে কি কি অর্গানিজম দিয়ে হচ্ছে এটা আমাদের জানতে হবে। তারপরে কিভাবে সাইন সিম্পটম করছে সেটা জানতে হবে। তাহলে দেখো এখানে এন্ডোজেনাস যে 80% বলা হচ্ছে এন্ডোজেনাস, অ্যারোবিক, অ্যানারোবিক্স। অ্যানারোবিক দেখো ব্যাকটেরিয়াস গ্রুপ, ক্লোস্ট্রিডিয়াম এলসি, আর একটা টিটেনাস ব্যাসিলাস। আর অ্যারোবিকের ভিতরে ইকোলাই, স্টেফাইলোকোকাস, হিমোফিলাস, সিউডোমোনাস, মিক্সড ইনফেকশন। বইয়ের থেকে আর একটু সুন্দর করে পড়ে নিবা দত্ত থেকে, ঠিক আছে। লেকচারের সাথে বই আবার মিলাবা, বইয়ের জিনিস যেগুলো এডিশনাল আছে লেকচারের পাশে অ্যাড করে নিবা, তাহলে কি হবে জিনিসটা সুন্দর হবে। লেকচারে অনেক সময় মিসিং হয়ে যায়, যেন বইটার সাথে সাথে এখনই পড়ে ফেলবা। বইয়ের জিনিসগুলো লেকচারের পাশে অবশ্যই কিন্তু লিখে নিতে হবে। এই আচ্ছা, কজ অফ ইনফেকশন দেখো, প্রপার অ্যান্টিসেপটিক অ্যান্ড অ্যাসেপটিক মেজার্স আর নট টেকেন, incomplete evacuation and injury to genital organ and adjacent structure, perforation of gut। তার মানে জিনিসগুলো যেগুলো আমি বললাম। আর ক্লিনিক্যাল ফিচার কি থাকবে, সেপসিস, হ্যাঁ, ইনফেকশন, তার তাহলে টেম্পারেচার বাড়বে। ইনফেকশন হলে কি হয়, পেইন হবে, লোয়ার অ্যাবডোমিনাল পেইন, ইউটেরাস টেন্ডার পাবা,
ফাউল স্মেলিং ডিসচার্জ থাকবে। ভেজাইনা যদি তুমি আমি পিভি এক্সামিনেশন করি, ওখান থেকে দেখবো পাস লুকিং ডিসচার্জ যদি পাই, যদি পাস ফর্মেশন হয়। সার্ভিক্সটা দেখবো যে হচ্ছে তোমার ওখানে টেন্ডার হয়ে আছে, হট হয়ে আছে। তারপরে পোস্টার ফর্নিক্স যদি দেখি, হাউস অফ ডগলাস, আমরা যদি দেখি যে পেলভিক অ্যাবসেস গ্রেড 2 তে চলে গেছে, হাউস অফ ডগলাস ফর্নিক্স, এখানে আমরা ফুল পাবো। ঠিক আছে, পেশেন্টের কি হবে এছাড়া, পেলভিক অ্যাবসেস যদি হয় পেশেন্ট কমপ্লেইন করবে তার রেকটাল টেনিসমাস হবে। ঠিক আছে, তার লুজ মোশন, রেকটাল টেনিসমাস এগুলো কিন্তু থাকবে, কারণ সে পাস হয়ে বারবার মনে হবে যে ফ্রিকুয়েন্ট মানে ডিজায়ার টু ইভ্যাকুয়েট, বাট তার টেনিসমাস থাকবে এখানে। সবগুলোই হচ্ছে তোমার অ্যাডভান্স স্টেজ। যেখানে লোকালাইজ রিট্রাসে থাকছে তখন কিন্তু এই কমপ্লেনটা থাকতেছে না, যখন গ্রেড 2, 3 হয়ে যাচ্ছে তখন এই সিমটমগুলো আসছে। তাহলে এক্সটেনশন অফ ইনফেকশন ধরে ধরেই কিন্তু তার সাইন সিমটমগুলো আসবে। যত বেশি গ্রেড হবে সিমটম তত সিভিয়ার হবে। প্রথমে তুমি লোয়ার অ্যাবডোমেন পেলভিক পেরিটোনাইটিস, লোয়ার অ্যাবডোমেন টেন্ডার পাবা। আর যদি জেনারেলাইজ পেরিটোনাইটিস হয়, হোল অ্যাবডোমেন টেন্স, টেন্ডার, রিজিড, অ্যাকুট অ্যাবডোমিনাল ফিচার নিয়ে আসবে। আর যদি সেখান থেকে টক্সিক শক হয়, তাহলে তুমি দেখবা যে পেশেন্ট শকে আছে। ঠিক আছে, এগুলো আমাদের কিন্তু কমপ্লিকেশন। যদি সে রেনাল ফেলিউর নিয়ে আসে, তাহলে তুমি সাইন সিমটম গুলো পেয়ে যাবে রেনাল ফেলিউরের। এই জন্য আমাকে আমার প্যাথোলজি জানতে হবে, ডিজিজ জানতে হবে, আমার সাইন সিমটম মনে থাকবে। সব কেসে যদি আমি বলে দিই টক্সিক শক, রেনাল ফেলিউর, আমার পেশেন্টে পার অ্যাবডোমেনে হাত দিয়ে দেখি যত টেন্ডার নাই, তাহলে হবে না। তাহলে আমার ক্লিনিক্যাল কোরিলেশন করতে হবে যে আমার কোন গ্রেড, সেই গ্রেড অনুযায়ী আমাকে সাইন সিমটম গুলো কোরিলেট করে করে বলতে হবে। বুঝতে পারছো? এই জন্য জিনিসগুলো তোমাদের পড়তে হবে, পুরোটা জিনিস পড়লে তখন জিনিসগুলো মনে থাকবে, না বুঝলে মনে থাকবে না। তাহলে একটা ইনফেকশন করলো করে শুধু ইউটেরাসে লোকালাইজড আছে, তাহলে দেখো আমি ক্লিনিক্যাল ফিচার কি কি থাকতে পারে। রাইজ অফ টেম্পারেচার 104 ডিগ্রি ফারেনহাইট বা 24 আওয়ার্স অর মোর। তাপমাত্রাগুলো দেখে নাও। আমার কথা লেকচার ভুল হতে পারে, কে কি তুলছে তোমরা লেকচার খাতা একদম মনে করবে না যেটা সঠিক আছে। বইয়ের সাথে অবশ্যই মিলাই নিতে হবে, কারণ বই হচ্ছে আইডিয়াল। ঠিক আছে, কোনো জিনিস লেকচার, এই যে গাইড, কোনো কিছু কিন্তু বিশ্বাস করা যাবে না। আমি বইয়ের সাথে মিলিয়ে পড়বো, বইয়ের সাথে যদি মিলে যায় তাহলে মনে করবে এই লেকচার ঠিক আছে। এই জন্য তোমরা এখন পড়ার সময় অবশ্যই বই ফলো করে করে লেকচার করতে হবে, ভুলটা যেন ধরা পড়ে। এখন মাত্র তোমরা পড়াশোনা শুরু করছো, এখনই করতে হবে, পরে আর কোনো সময় পাওয়া যাবে না। যতদিন যাবে পড়াশোনার চাপ বাড়বে। এখন একটা করে চ্যাপ্টার পড়ে একটা করে বই পড়া খুব সহজ, বাট তখন 5টা 10টা 20টা 30টা চ্যাপ্টার তখন সম্ভব না। এখনই বই পড়ে পড়ে লেকচারে যেগুলো লেখার দরকার পাশে লিখে নিবা, কোনটা রিটেনের কোশ্চেন পাশে লিখে নিবা। ঠিক আছে, তারপরে অস্পির যে ভাইভার যে কোশ্চেন গুলো সিনারিওটা ওই চ্যাপ্টারে লিখে নিবা, তাহলে তোমার লেকচারে যাতে সব থাকে। তাহলে তোমার রিটেনের সময় লেকচার পড়বা, সব একটা পড়লেই ও কিন্তু কভারেজ হয়ে যাবে পরীক্ষার সময়, প্রফের সময়। এখন একটু কষ্ট করে করে চ্যাপ্টার ধরে ধরে সব কনসাইজ করে করে রেখে দাও। তাহলে ক্লিনিক্যাল ফিচার দেখো, টেম্পারেচার গেল, তারপরে হচ্ছে লোয়ার অ্যাবডোমিনাল পেইন, টেন্ডারনেস, আর হচ্ছে অফেন্সিভ অথবা পুরুলেট ফাউল স্মেলিং ডিসচার্জ থাকবে। আর পেশেন্টের একটা ইনডিউসড অ্যাবর্শনের হিস্ট্রি থাকবে, কারণ আমি বললাম যে ইনডিউসড অ্যাবর্শন যেগুলো ইললিগাল সেগুলোতে তো বেশি হয়, কারণ হাইড করে, তারা গোপন রাখতে চায়, যেখানে সেখানে যে করে যাকে তাকে দিয়ে, এই জন্য এই কমপ্লিকেশন গুলো বেশি। ক্লিনিক্যাল গ্রেডিং সেপটিক অ্যাবর্শনে দেখো গ্রেড 1, 2, 3 আমি বলেছি। গ্রেড 1 যেটা ইনফেকশন লোকালাইজড টু ইউটেরাস, গ্রেড 2 ইনফেকশন is spread beyond the uterus to the parametrium, tubes, ovaries or pelvic peritoneum, মানে পেলভিসের ভিতরে, ইউটেরাস অ্যাডনেক্সা এবং অ্যাসোসিয়েটেড সারাউন্ডিংস, প্যারামেট্রিয়াম, পেরিটোনিয়াম, এগুলো পেলভিক পেরিটোনিয়াম। গ্রেড 3 দেখো জেনারেলাইজ পেরিটোনাইটিস অথবা এন্ডোটক্সিক শক অথবা জন্ডিস অথবা অ্যাকুট রেনাল ফেলিউর, মানে সেই গ্রেভ কমপ্লিকেশন গুলো সব আসছে। গ্রেড 3 ক্লিনিক্যাল ফিচার ডিপেন্ডস আপন সিভিয়ারিটি অ্যান্ড এক্সটেনশন, বলেই আসছি। সিমটম কি হবে, তার পাইরেক্সিয়া, সিল অ্যান্ড ড্রাইগর, তারপরে হচ্ছে হাইপোথার্মিয়া। আমরা জানি এন্ডোটক্সিক শকে এট ফার্স্ট কি হয়, ফ্লাশিং হয়,
ভেজোডাইলেটেশন হয়, তারপরে কি হয়, তারপরে আস্তে আস্তে ভেজোকনস্ট্রিকশন হয়। হ্যাঁ, তাহলে প্রথমে তার কি হবে, একদম ফেরি ওয়ার্ম থাকবে, তারপর আস্তে আস্তে কুল হবে। এটাকে ওয়ার্ম শক বলা হয় অনেক সময়। বুঝছো, বই পড়লে এটা খুব সুন্দর বুঝতে পারবা, লেকচার অত সুন্দর দেয়া নাই, এই আর কি। তাহলে এখানে তারপরে হচ্ছে লোয়ার অ্যাবডোমিনাল পেইন, অফেন্সিভ পুরুলিন ভ্যাজিনাল ডিসচার্জ, সাইন হচ্ছে টেম্পারেচার বেশি পাবো, পালস বেশি পাবো। যখনই ফিভার হবে তখনই কি হবে, 1 ডিগ্রি ফিভারের জন্য 10 পালস চেঞ্জ হয়ে যায়, তাই না ম্যাডাম? এটা তোমাদের ধরবে, বলো তো কি চেঞ্জ পাবা? তাহলে পালস এখানে কিন্তু অনেক বেশি থাকবে, টেম্পারেচার থাকবে, পালস বেশি থাকবে। এক কথায় বললে ম্যাডাম তখন খুব খুশি হবে। পালস বেশি, টেম্পারেচার বেশি, পেশেন্ট টক্সিক থাকবে, তাতে সেপ্টিসেমিয়া যদি হয় সে টক্সিক লুকিং এগুলো থাকতে পারে। আর অ্যাবডোমেনে লোয়ার অ্যাবডোমেন টেন্ডারনেস। আর পিভি ফাইন্ডিংস কি পাবো আমি সব বলা হয়ে গেছে, দেখো অফেন্সিভ পুরুলিন ডিসচার্জ থাকবে, অল সব থাকবে, কারণ তো এখন ইয়ে আছে ইউট্রাস টেন্ডার, আর হচ্ছে ফর্নিক্সটা ফুল থাকতে পারে যদি পেলভিক অ্যাবসেস থাকে। এতক্ষণ বুঝাই দিয়েছি, এগুলোর সাথে বই মিলিয়ে আরো যেগুলো আছে পড়ে নেবে। আচ্ছা, আর ইনভেস্টিগেশন কি করব? ইনভেস্টিগেশন বলো, আলট্রাসোনোগ্রাম করছি, আলট্রাসোনোগ্রাম করে তো আমি দেখতে পাবো ইউটেরাস একটা ইনকমপ্লিট অ্যাবর্শন হয়ে আছে। ইনকমপ্লিট অ্যাবর্শন, রিটেন প্রোডাক্ট অফ কনসেপশন। আলট্রাসোনোতে বলবে যে রিটেন প্রোডাক্ট অফ কনসেপশন, মানে কি সে কমপ্লিট হয় নাই, একটা আনহাইজেনিক আনএক্সপেরিয়েন্সড দিয়ে করিয়েছে, সে কমপ্লিটই করে নাই, না করে পারফোরেশন করে পেটের ভিতরে পুরো ইন্টেস্টিন সবকিছু পারফোরেশন করে ওই প্রোডাক্ট সহ রেখে আসছে। নিচ থেকে অর্গানিজম যেগুলো আছে, যে অ্যারোবিক অ্যানারোবিক যেগুলো বললাম, সেগুলো যে ওই প্রোডাক্ট অফ কনসেপশনে ওখানে ইনফেকশন করলো, আস্তে আস্তে ইউট্রাসে থাকলো, তারপরেও সে নেগলেক্ট করলো, কারোর কাছে গেল না, সারাউন্ডিংস যে অর্গানগুলো সেখানে ইনফেকশন হইলো, তাও সে ট্রিটমেন্ট নিল না। শেষে কি হচ্ছে, গ্রেড 1 থেকে 2, 2 থেকে 3, আলটিমেটলি এক সময় এন্ডোটক্সিক শক, ডিআইসি, রেনাল ফেলিউর হয়ে পেশেন্ট ডেথ হয়ে যায়। সেপটিক অ্যাবর্শন ম্যাটারনাল মর্টালিটির কিন্তু একটা ইম্পর্টেন্ট কারণ। এখন বলা হচ্ছে আগে 8% ছিল সেপটিক অ্যাবর্শনে বাংলাদেশে মা মরে যায় 100 জন মায়ের ভিতরে। রিসেন্ট বলা হচ্ছে এখন অ্যাবর্শন লিগ্যালাইজড করছে, ভালো অ্যান্টিবায়োটিক অনেক কিছু আছে, ট্রিটমেন্ট ভালো এক্সপেরিয়েন্স স্ট্যান্ডার্ড নেয়, এই জন্য কিন্তু এটা এখন অ্যাবর্শনের রেট অনলি 1%-এ কমে আসছে, ম্যাটারনাল মর্টালিটি রেট। ঠিক আছে, তাহলে আমাদের এই সেপটিক অ্যাবর্শনের ট্রিটমেন্ট কিন্তু দিতে হবে, ইম্পর্টেন্ট কারণ, এটা কি ইম্পর্টেন্ট কারণ কিন্তু ম্যাটারনাল মর্টালিটির, বুঝছো? তাহলে আর আমরা কি ইনভেস্টিগেশন করব? এই যে বললাম সেপ্টিসেমিয়া, তাহলে তাকে হাই ভেজিনাল সোয়াবটা আমরা এখান থেকে গ্রামিস্টেন কালচার সেন্সিটিভিটি, এন্ডোসার্ভাইকাল সোয়াব এগুলো আমরা করব। হ্যাঁ, ঠিক আছে। তারপরে আর কি করছি, যে শকে চলে যাচ্ছে ব্লাড কালচার, ইলেকট্রোলাইট, তারপরে কিডনি ফাংশন, সমস্ত টেস্ট গুলো করবো। এছাড়া হিমোগ্লোবিন, ব্লাড গ্রুপিং, আরএস টাইপিং এখানে তো করবোই, কারণ তার সেপ্টিসেমিয়া, তারপর তার অ্যানিমিয়া, ইনকমপ্লিট অ্যাবর্শন, হেমোরেজ, তাকে ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে। ইউরিনারি সিএস আচ্ছা, স্পেশালের ভিতরে দেখো ব্লাড সিএস, সিরাম ইলেকট্রোলাইট, কোগুলেশন প্রোফাইল, লিভার ফাংশন, রেনাল ফাংশন, প্লেন এক্সরে, অ্যাবডোমেন এক্সরে, চেস্ট। কেন করছি আমরা এগুলো? এই যে আমরা তখন পড়ে আসলাম না, এক্সটেনশন অফ ডিজিজ এন্ড কমপ্লিকেশন, সবকিছুই দেখার জন্য আমি প্রত্যেকটা ইনভেস্টিগেশন করব, এই জিনিসগুলো আমরা বলছি। হ্যাঁ, এই জন্য কিন্তু এই টেস্ট একটা পারফোরেশন হয়ে যেতে পারে ইন্টেস্টিন, তাহলে সেই জন্য আমি এক্সরে করছি, তাই না? তারপরে যে এন্ডোটক্সিক শক, ব্লাড ক্যান্সার, এই যে অর্গানিজম গুলো উপর নিচ থেকে উপরে উঠছে, তাহলে স্যার ইউরিনারি সিএস, হাই ভেজিনাল সোয়াব এগুলো করছি। তারপরে তার রেনাল ফেলিউর হচ্ছে, এই দেখো সিরাম ক্রিয়েটিনিন, সিরাম ইলেকট্রোলাইট, প্রত্যেকটার কারণ আমি যদি কনসিকুয়েন্স জানি, সবকিছু কিন্তু আমরা মনে রাখতে পারবো, নইলে আমাদের মনে থাকবে না, অন্য অ্যাবর্শনের সাথে মিলাই ফেলবো। সেপটিক কিন্তু অন্যটার থেকে আলাদা, বোঝা গেছে? তাহলে এই গেল ইনভেস্টিগেশন। আর কনসিকুয়েন্স কি হতে পারে, এই যে বললাম সে গ্রেড 1 থেকে 2, 2 থেকে 3 এক সময় কিন্তু শক হয়ে ডেথ হয়ে গেল, অথবা যদি অ্যাডভান্স স্টেজে আসছে, সে ট্রিটমেন্ট নিয়েছে, তাকে আমরা এই যে ইভ্যাকুয়েশন করলাম,
ইনকমপ্লিট অ্যাবর্শন ছিল, তাকে ভালো অ্যান্টিবায়োটিক দিলাম, ইভ্যাকুয়েশন করলাম, তারপর ব্লাড ট্রান্সফিউশন করলাম, কিন্তু লং টার্ম যে ইনফেকশন গুলো এই যে সারা শরীরে ছড়াই গেল, তার কনসিকুয়েন্স হবে না? হবে। তার ক্রনিক পেলভিক পেইন থাকবে, এই যে ইনফেকশন হলো, হ্যাঁ, সারাউন্ডিংস এ যে পেলভিক পেরিটোনিয়ামে ছড়ালো, সমস্ত জায়গায় তাহলে ইনফ্লামেশন, তারপরে তার কি হবে? ফাইব্রোসিস হবে, ক্রনিক পেলভিক পেইন থাকবে, ডিসপারোনিয়া থাকবে, ইনফার্টিলিটি হবে, একটোপিক প্রেগন্যান্সি হবে, ম্যারিটাল ডিসহারমোনি হবে, ঠিক আছে? সমস্ত কিছু কিন্তু এর কনসিকুয়েন্স। তাহলে আমাদের, এবং নেক্সট টাইম যদি সে প্রেগনেন্ট হয়, সেখানে যে একটোপিক প্রেগন্যান্সি হচ্ছে, তো এগুলো হচ্ছে আমাদের কিন্তু কনসিকুয়েন্স। তাহলে কমপ্লিকেশন গুলো দেখো কি হচ্ছে। কমপ্লিকেশন, ইমিডিয়েট কমপ্লিকেশন, যে ডিউরিং দা ওই যে অপারেশনের সময় যেগুলো হচ্ছে সেটা। তাহলে আমার এখানে ইনফেকশন হয়ে আছে, ইউট্রাস অনেক সফট, ইউট্রাস অনেক সফট, আমি যদি খুব জেন্টলি না করি, আমি ইউট্রাসটা কিন্তু খুব সহজে পারফোরেশন হয়ে যেতে পারি। এই জন্য প্রথম হেমোরেজ, ইনজুরি টু ইউটেরাস গার্ড, পেলভিক পেরিটোনাইটিস, জেনারেলাইজড পেরিটোনাইটিস, এন্ডোটক্সিক শক, অ্যাকুট রেনাল ফেইলিউর, ম্যাটারনাল ডেথ, এটা হচ্ছে ইমিডিয়েট। রিমোট যেটা আমি বলে আসলাম, ক্রনিক পেলভিক পেইন, ব্যাকএক, ডিসপারোনিয়া, পিআইডি, একটোপিক প্রেগন্যান্সি, সেকেন্ডারি ইনফার্টিলিটি, ইমোশনাল ডিপ্রেশন। তাহলে আমার যদি আমি ডিজিজটা জানি, আমার সমস্ত কিছু মনে থাকবে, তাহলে আমি বুঝে বুঝে পড়বো, মনে রাখবো, ঠিক আছে? তাহলে আমার এই সেপটিক অ্যাবর্শন যেহেতু ইম্পর্টেন্ট একটা কারণ, তাই না, আমরা এটা তো প্রিভেন্ট করতে পারি, তাই না? তাহলে তাকে আমি কি করব, কিভাবে আমি এটা প্রিভেন্ট করতে পারি? দেখো তো, ফ্যামিলি প্ল্যানিং এডুকেশন। যার ইলিগাল, আমি যাই পড়ে আসলাম যে ইলিগাল অ্যাবর্শনে বেশি হয়, তাহলে তাকে আমি ফ্যামিলি প্ল্যানিং অ্যাডভাইস করব। অনেকে আছে কি করে, শুধু ইমার্জেন্সি কন্ট্রাসেপশন পিল গুলো খায়, ইমার্জেন্সি পিল, ও মনে করে যে ওটাই ওর হচ্ছে কন্ট্রাসেপশন। তাহলে আমাদেরকে কিন্তু কাউন্সেলিং করতে হবে, ফ্যামিলি প্ল্যানিং কাউন্সেলিং, এডুকেশন দিতে হবে, যে বাচ্চা না নিতে চাইলে জন্ম নিয়ন্ত্রণের ভালো একটা ব্যবস্থা সে নিবে। তারপরে হয়ে গেছে প্রেগন্যান্সি, তাকে অ্যাবর্শন লিগালাইজ করতে হবে, মানে সে অথেন্টিক জায়গা, অথেন্টিক পিপলকে দিয়ে সে অ্যাবর্শনটা সে করতে পারে, ঠিক আছে? ডিএনসি করতে পারে, লিগালাইজড অ্যাবর্শন প্রসিডিউর। আমাদের দেশে আগে তো অ্যাবর্শন লিগাল ছিল না, এখন তো অনেক লিগাল করা হয়েছে, ইন্ডিয়াতে যেমন অনেক আগ থেকে এটা লিগাল করছে, যাতে কমপ্লিকেশন গুলো না হয়। তাহলে reduce the prevalence of unsafe abortion to take antiseptic and aseptic measure during operation. ম্যাম একজন ডিসকানেক্ট হয়ে গেছে, একটু একসেপ্ট করতে হবে। তোরা কি বুঝছো আমি যেটুকু পড়িয়েছি? বলো। আচ্ছা, Yes, ম্যানেজমেন্ট ma'am. পড়িয়ে ফেলি, সময় নেই। ম্যানেজমেন্ট বোঝা সহজ হচ্ছে কিনা? হ্যাঁ, আমি যেভাবে পড়াচ্ছি বুঝতে পারছো কিনা সবাই বলো। Yes, ma'am. আচ্ছা, কোনো সমস্যা থেকে পড়ে যদি না বুঝতে পারো আবার আমাকে জিজ্ঞাসা করো। ম্যানেজমেন্ট দেখো, ম্যানেজমেন্ট কিভাবে করব, এখানে কিন্তু আমার মেইন কনসার্ন হচ্ছে আমার ইনফেকশন। অন্যগুলোতে ছিল মিসড, তার অনেকদিন ছিল, তার কোগুলেশন ফ্যাক্টর চেঞ্জ হচ্ছিল, তাকে ওই লাইনে চিকিৎসা করছিলাম। আর এখানে আমার ইনফেকশন, সবার আগে তাহলে আমাকে অ্যান্টিবায়োটিকের চিন্তা মাথায় নিয়ে আসতে হবে। আর যেহেতু তার প্রোডাক্ট ইনকমপ্লিট রয়ে গেছে, আগে অ্যান্টিবায়োটিক দিব, তারপরে আমি তাকে ইভ্যাকুয়েশন করব, তারপরে যার কমপ্লিকেশন থাকলে সেই রিলেটেড ট্রিটমেন্ট করব। কারো যদি পেলভিক অ্যাবসেস হয় সেটার ট্রিটমেন্ট দিব, কল্পোটমি করব। তার যদি পেরিটোনাইটিস হয়ে যায়, জেনারেলাইজড পেরিটোনাইটিস হয়, তাকে এনফ্লুয়েঞ্জি সাকশন, হ্যাঁ, তার ইউরিন আউটপুট যদি অলিগুরিয়া, অ্যানুরিয়া, রেনাল ফেলিউর হয়, তাহলে তুমি ক্যাথেটার করবে, ইনটেক আউটপুট চার্ট মেনটেন করবো, বোঝা গেছে? তারপরে যদি তার ব্লাড ট্রান্সফিউশন লাগে, তাকে ব্লাড ট্রান্সফিউশন করবো, ট্রিপল অ্যান্টিবায়োটিক দিতে হবে, এটাই মেন। এখানে আমি প্রত্যেকটা অর্গানিজম, এই যে পড়ে আসলাম অ্যারোবিক অ্যানারোবিক অর্গানিজম দিয়ে হচ্ছে, ট্রিপল অ্যান্টিবায়োটিক আমাকে এখানে দিতে হবে টু প্রিভেন্ট সেপসিস। সেপসিস তো হয়েই গেছে, ট্রিটমেন্টই দিতে হবে আমাকে অ্যান্টিবায়োটিক। তাহলে দেখো এখানে আমি ম্যানেজমেন্ট কিভাবে করছি,
হসপিটালাইজেশন, আইসোলেশন, তারপরে হচ্ছে হাই ভ্যাজিনাল সোয়াব নিচ্ছি, ভ্যাজিনাল এক্সামিনেশন। ভ্যাজিনাল এক্সামিনেশন তো আমি বলেছি, যেখানে তুমি ভিতরে দেখতে পারো যে একটা আনহাইজেনিক, সে একটা কাঠি ঢুকায় রাখতে পারে। এমন হইতে পারে এরা কোনো ডক্টরের কাছে যায় নাই, ওই সিম্পল একজন বাসায় যারা করে নার্সও না, তাদেরকে দিয়ে করিয়েছে। একটা কিছু অ্যাবর্শনের জন্য ডিফিসিয়েন্ট কোনো ড্রাগস অথবা কোনো কিছু ইউজ করছে, জিনিসটা ভিতরে আমরা পেয়েছি, সেটা হইতে পারে। আর যেটা বললাম ফাউল স্মেলিং ডিসচার্জ থাকবে, ওগুলো আমি প্রিভিউ করলে তো পাবো। আর ইনভেস্টিগেশন তো বলে আসছি। আর ট্রিটমেন্ট হচ্ছে কন্ট্রোল ইনফেকশন। তাহলে জেনারেল ট্রিটমেন্ট, স্পেসিফিক। জেনারেল তার তাহলে প্রথমে কি করব, কাউন্সেলিং, হসপিটালাইজেশন। তার যদি মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ লাগে সেটাও দিতে হবে, কারণ তার যদি শক, রেনাল ফেলিউর হয় সেগুলো, তাহলে আমাদের অন্য ডিপার্টমেন্টের হেল্প লাগবে, সেটা ইনভলভ। তার অ্যানিমিয়া থাকলে সেটা ব্লাড ট্রান্সফিউশন করবো। ইনফেকশন আছে তাহলে তাকে আমি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দেবো। আর স্পেসিফিক তার যে ইনকমপ্লিট অ্যাবর্শন করে রেখে আসছে, সেটা আমি অ্যাটলিস্ট 24 আওয়ার্স ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দিলাম, তারপরে আমি ইভ্যাকুয়েশন করবো। ঠিক আছে, এক্সপার্ট, এক্সপেরিয়েন্সড হ্যান্ড। কারণ ইনফেকশন, এখানে ইউটেরাস সফট, আমরা কমপ্লিকেশনে পড়ে আসছি, পারফোরেশন হতে পারে, ইন্টেস্টিন পারফোরেশন হতে পারে, কত কিছু না হতে পারে। তাহলে আমাকে অবশ্যই এক্সপেরিয়েন্সড হ্যান্ডে আমাকে ইভ্যাকুয়েশন এন্ড কিউরেটিস করতে হবে। আর যদি এমন হয় যে না, তার প্রফিউজ ব্লিডিং হচ্ছে, সেখানে আমাকে কিন্তু একদম আগে বলা হতো যে অ্যাটলিস্ট 8 আওয়ার্স একটা অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে আমি ইভ্যাকুয়েশন করব। এখন বলা হচ্ছে না, যদি তার অ্যাক্টিভ ব্লিডিং থাকে তাহলে কিন্তু আমি আগে পেশেন্টের সেভ করার জন্য আমি অ্যান্টিবায়োটিক স্টার্ট করে ইভ্যাকুয়েশন করে নিতে পারি। আর যদি কোনো অ্যাক্টিভ ব্লিডিং না থাকে, ফার্স্ট অ্যান্টিবায়োটিক, তারপরে আমি ইভ্যাকুয়েশন এন্ড কিউরেটিস। এখানে দেখো মেডিকেল ম্যানেজমেন্ট, আমি ট্রিটমেন্ট দিচ্ছি কিন্তু গ্রেড অনুযায়ী, স্পেসিফিক ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু গ্রেডিং। আমার পেশেন্ট গ্রেড 1 এ আছে, শুধু ইউটেরাসের মাঝে কনফাইন্ড, তাহলে কি তার কলপোটমি দরকার আছে? দরকার নাই। তার তো পেলভিক অ্যাবসেস নাই, তাহলে তার আমার তো কলপোটমি দরকার নাই। তাহলে স্পেসিফিক ট্রিটমেন্ট অবশ্যই আমি গ্রেডিং অনুযায়ী দিব। তাহলে আমার যদি গ্রেড 1 এ থাকে, তাহলে আমি কি করছি দেখো, রেস্ট দিচ্ছি, অ্যানালজেসিক, অ্যান্টিবায়োটিক, সিডেটিভ, ব্লাড ট্রান্সফিউশন, তারপরে তাকে এই যে অ্যান্টি টিটেনাস সিরাম, গ্যাস গ্যাংগ্রিন সিরাম, এগুলো আমি দিতে, প্রোফাইল্যাকটিক, তার জন্য না হয়। আর সার্জিক্যালের ভিতরে ইভ্যাকুয়েশন এন্ড কিউরেটিস, জেন্টাল প্রসিডিউর আফটার 48 আওয়ার্স অফ অ্যান্টিবায়োটিক কভারেজ। তাহলে অ্যান্টিবায়োটিক কি কি দিচ্ছি দেখো, অ্যারোবিক, অ্যানারোবিক। অ্যানারোবিক মেট্রোনিডাজল, আর অ্যারোবিক হচ্ছে পেনিসিলিন, জেন্টামাইসিন, এমপিসিলিন, জেন্টামাইসিন, এগুলো। এমপিসিলিন অথবা অ্যামোক্সিসিলিন, হ্যাঁ আমাদের দেশে অ্যামপিসিলিন পাওয়া যায় না, সেখানে আমরা অ্যামোক্সিসিলিন অথবা অ্যামোক্সিসিলিন, জেন্টামাইসিন অথবা সেফট্রিয়াক্সন। হ্যাঁ, সেফট্রিয়াক্সন দেখো গ্রাম পজিটিভ, জেন্টামাইসিন গ্রাম নেগেটিভ, আর অ্যানারোবিক হচ্ছে মেট্রোনিডাজল। এগুলো যদি বলো খুব খুশি হয়ে যাবে ম্যাডামরা। এই অ্যান্টিবায়োটিক কোনটাতে কেন দিচ্ছি, কেসে তোমাদের থাকতে পারে, যদি বলতে পারো খুব খুশি হবে। ম্যাম একজনের ডিসকানেক্ট হয়ে গেছে, সে ওয়েটিং এ আছে। অনলাইনে ক্লাস নেওয়া এগুলো প্রচুর তোমাদের ডিস্টার্ব, আমাদের সময় শর্ট হয়ে যায়। হয়েছে, সবার হয়েছে? এই কি করলাম, এই সবাই ঠিক আছে তো? দেখো তো ঠিক জি ম্যাম। পাশাপাশি একজন থাকবো না ওর সাথে। আচ্ছা, তাহলে আমাদের গ্রেড 1 গেল। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক, ট্রিপল অ্যান্টিবায়োটিক, কোনটাতে কি দিব ওটা মনে রাখতে হবে। অ্যানারোবিকের জন্য মেট্রোনিডাজল, আর যেটা অ্যারোবিক গ্রাম পজিটিভ হচ্ছে তোমার সেফট্রিয়াক্সন, আর নেগেটিভের জন্য জেন্টামাইসিন। ঠিক আছে, সমস্ত কভারেজ হচ্ছে এখানে। আর গ্রেড 2 দেখো মেডিকেল ম্যানেজমেন্ট যেটা আমরা করেছি গ্রেড 1, সেটার সাথে গ্রেড 2 তে কি ছিল, অ্যাডনেক্স, পেরিটোনিয়াম, প্যারামেট্রিয়াম, সমস্ত জায়গা। তাহলে আমাকে ওইখানে সাথে সাথে যে অ্যাবসেস, পেলভিক অ্যাবসেস হয়ে যায় এখানে, এই জন্য এখানে পোস্টিরিয়র কলপোটমি, কলপোপাংচার এগুলো আসবে গ্রেড 2। এছাড়া অ্যাজ ইউজুয়াল গ্রেড 1 এর মতো সাথে আমার ওইগুলো। আর গ্রেড 3 পেশেন্ট আমার হোল বডিতে জেনারেলাইজড পেরিটোনাইটিস, অ্যাকুট অ্যাবডোমেন,
তখন পেশেন্টকে আমাকে এনপিও রাখতে হবে, অ্যানালজেসিক, এই যে দেখো অ্যান্টিবায়োটিক, আইভি ফ্লুইড, আইসিইউ ম্যানেজমেন্ট লাগবে আমার এখানে, এবং মনিটরিং ইন্টারকার্পোরেট চার্ট মেনটেন করব। এবং এদেরকে যেহেতু কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে যদি রেসপন্স না করে, সেখানে অবশ্যই ল্যাপারটমি করা লাগতে পারে, করে ভিতরে ভিতরে যে পকেট গুলো থাকবে সবকিছু আমি করে টয়লেটিং করে ড্রেন টিউব রেখে আসবো। তাহলে দেখো সার্জারির ইন্ডিকেশন কখন আমার ইউটেরাস ইনজুরি হয়েছে, ইন্টেস্টাইন ইনজুরি হয়েছে, কোনো ফরেন বডি রয়ে গেছে, অথবা পেরিটোনাইটিস আনরেসপন্সিভ, এই যে কনজারভেটিভ ম্যানেজমেন্ট গুলো দিলাম, পেশেন্ট ইমপ্রুভ করলো না, তখনই আমাকে ল্যাপারটমি করতে হবে। ঠিক আছে, তাহলে সেপটিক অ্যাবর্শন কি বুঝছো? তোমাদের কোনো সমস্যা? সবাই কি বুঝতে পারছো? পড়তে হবে। ইয়েস ম্যাম। আচ্ছা, রিকারেন্ট অ্যাবর্শন। রিকারেন্ট অ্যাবর্শন যেটা বলা হচ্ছে, আমরা বললাম যে 3 or more, এখানে এটা বলবা রিসেন্ট বলা হচ্ছে 2 or more। কেন? আগে মানুষের অনেকগুলো বাচ্চা কাচ্চা নিত, এখন তো একটা দুইটা বাচ্চা, তার জন্য একটা লস কে আমরা যদি নাও বলি, দুইটা লসের কে এখন এই রিকারেন্টের ভিতরে অনেক সময় ফেলে দেয়। এই জন্য আরসিওজি, এসিওজি বিভিন্ন গাইডলাইনে কেউ বলছে 3 or more, কেউ বলছে 2 or more। বইয়ে যেহেতু 3 or more আছে, তোমাদের ম্যাডামরা 3 or more শুনতেছে, ওটাই বলবা। যদি কেউ 2 or more বলো, অবশ্যই তুমি কোথা থেকে বলেছো, কোন গাইডলাইন, সেটা বলতে হবে। দুইটাই অ্যাকসেপ্টেবল, হ্যাঁ, দুইটা অ্যাকসেপ্টেবল। আচ্ছা, এখন যেটা রিকারেন্ট মিসক্যারেজ, তার হচ্ছে একটা পেশেন্ট আসতে পারে যে না, তার আগে একটা বাচ্চা ছিল, এরপরে তিনটাই তার ফার্স্ট টাইমস্টার মিসক্যারেজ হয়েছে। আবার এমন হতে পারে কেউ আসবে বলবে যে না, আমার একটাও বাচ্চা নাই, আমার তিনটা বাচ্চাই ফার্স্ট টাইমস্টারে হয়েছে। অথবা এমন বলতে পারে যে না, আমার একটা ফার্স্ট টাইমস্টারে হয়েছে, একটা সেকেন্ড টাইমস্টারে হয়েছে, আর একটা মানে অ্যারাউন্ড 18, আর একটা তোমার 28, 24, 22 এমন। অথবা আরেকটা বলতে পারে যে তার ফার্স্ট প্রেগন্যান্সি 8 উইকসে অ্যাবর্শন হয়েছে, সেকেন্ডটা 12, থার্ডটা হচ্ছে 24, ক্রমে তার বেশি অ্যাডভান্স প্রেগন্যান্সিতে। আবার কেউ কেউ বলতে পারে যে না, আমার আগেরটা ছিল 22, এরপরে আস্তে আস্তে কম এজের দিকে অ্যাবর্শন হচ্ছে। প্রত্যেকটার কারণ আলাদা, হ্যাঁ। এই জন্য হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট, যে আমি রিকারেন্ট মিসক্যারেজ সবাইকে একই রকম ট্রিটমেন্ট করব না। যার ক্রমেই বেশি অ্যাডভান্স প্রেগন্যান্সি, কম উইকস থেকে শুরু হইলো, আস্তে আস্তে বেশি উইকসে হচ্ছে, তার মানে কি তাদের ইউটেরাসেরই কোনো হয়তো ম্যালফরমেশন আছে। ঠিক আছে, অথবা মার কোনো ডিসঅর্ডার আছে, সিফিলিস অথবা অন্য কোনো কারণ, সেখানে কি হয়, প্রথমে কি হয়, তার জীবিত বাচ্চা হয়। প্রথমে দেখা যাচ্ছে ওটাও হচ্ছে লেটের দিকে যে যে আস্তে আস্তে হইতে থাকে, নাকি প্রথমে হচ্ছে অ্যাডভান্স, তারপরে আস্তে আস্তে মানে ক্রমে দুইটা জাস্ট উল্টা। একটা হচ্ছে তোমার প্রথমে কম আর্লি উইকস থেকে শুরু হয়, লেটে যে ভালো বাচ্চা হয় কয়েকটা অ্যাবর্শনের পরে। আর এস নেগেটিভে কি হয়, প্রথমে দেখা যাচ্ছে তার একটা প্রেগন্যান্সি ছিল, জীবিত বাচ্চা, তারপর রিকারেন্ট অ্যাডভান্স প্রেগন্যান্সিতে সে কিন্তু আইইউডি হচ্ছে, ক্রমে আইসিউমিনাইজেশন হচ্ছে, এফেক্টেড বেবি হচ্ছে, আর বেশি আগে আগে মারা যাচ্ছে, এরকম। হ্যাঁ, কোন সময় মারা যাচ্ছে এটা আমাদের জানতে হবে। আর যার প্রতিবারই ফার্স্ট টাইমস্টারে হচ্ছে, তাহলে আমরা ধরে নিব তার কোনো ক্রোমোজোমাল অথবা জেনেটিক কোনো কারণ আছে। তার বারবারই সেকেন্ড টাইমস্টারে হচ্ছে, তার কোনো দেখা যাচ্ছে, ওই যে বললাম যে সার্ভাইকাল কোনো ইনকম্পিটেন্স আছে, যখনই লার্জ সেগমেন্ট ফরমেশন হওয়া শুরু হচ্ছে, সাপোর্টটা লুজ হয়ে যাচ্ছে, আনসাপোর্টেড হচ্ছে, মেমব্রেন রাপচার হয়ে যাচ্ছে, পেইনলেস ডাইলেটেশন হয়ে রাপচার, মেমব্রেন রাপচার হচ্ছে, একসময় পেইন উঠে বাচ্চা অ্যাবর্শন হয়ে যাচ্ছে। তাহলে আমাদের প্রত্যেকটা হিস্ট্রি আমাদের ডিটেলস নিতে হবে। আমি যদি প্যাথোলজি জানি, আমি পেশেন্ট হিস্ট্রি নিয়ে বের করে ফেলতে পারবো যে না, আমার এই পেশেন্ট এই সময় হয়েছে, একে আমি এই ইনভেস্টিগেশন গুলো দিব। কারণ রিকারেন্ট অ্যাবর্শন এত বেশি ইনভেস্টিগেশন, তুমি সবাইকে সব পেশেন্টকে সব ইনভেস্টিগেশন দিতে পারবে না। আমাকে হিস্ট্রি নিয়ে বের করতে হবে, তার ডেলিভারির অ্যাবর্শন প্রসেস কোন ট্রাইমেস্টারে হয়েছিল, বাচ্চাগুলোর কোনো অ্যানোমালি ছিল কিনা, তার কত উইকসে হয়েছে, তার মোড অফ ডেলিভারি লিভিং না ডেড বেবি ছিল,
মানে ইএফি টেস্টটা ছিল, এগুলো আমাদেরকে মার কোনো এন্ডোক্রাইন কোনো ডিজিজ আছে কিনা, তার কোনো থাইরয়েড ডায়াবেটিস আনকন্ট্রোল কিনা, আমরা পড়েছি না এন্ডোক্রাইন এন্ড মেটাবলিক কারণ, তার ইমিউনোলজিক্যাল কারণ, তার কোনো এসএলই থ্রম্বোফিলিয়া আছে কিনা, এগুলো আমাদের এগুলো আমাদের জানতে হবে। প্রত্যেকটা কিন্তু আমাদের অ্যাবর্শনের এক একটা আলাদা আলাদা কারণ, সেই লাইনে আমি ইনভেস্টিগেশন করব, ট্রিটমেন্ট করব। ঢালাও সবাইকে এই 10টা 20টা ইনভেস্টিগেশন দিব না। আমার পেশেন্টকে হিস্ট্রি নিব, হিস্ট্রি আমাকে 80% গাইড করবে যে না আমি কোন লাইনে ইনভেস্টিগেশন দিব, তারপরে সে অনুযায়ী আমি ইনভেস্টিগেশন দিয়ে ডায়াগনোসিসটা কনফার্ম করব। বুঝতে পারছো তাহলে হিস্ট্রি কত ইম্পর্টেন্ট একটা পেশেন্টের? হ্যাঁ, তাহলে আমাদের এগুলো তাহলে জানতে হবে। দেখো আমরা গতদিন তোমাদের বলে দিছিলাম কজ গুলো, রিকারেন্ট মিসক্যারেজের কজ বলছিলাম ফার্স্ট টাইম স্টেজে বলছিলাম ক্রোমোজোমাল জেনেটিক কারণ, এছাড়া এন্ডোক্রাইন মেটাবলিক, তারপরে ইমিউনোলজিক্যাল, ইনফেকশন, সবার শেষে অ্যানাটমিক্যাল কজ ইউজুয়ালি আমরা পড়ছি সেকেন্ড টাইমস্টার সবার আগে দেখো অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটিস, সেটা হচ্ছে কনজেনিটাল, যদি কোনো ইউট্রাসের ম্যালফরমেশন হয়, ইউনিকর্নুয়েট বাইকর্নুয়েট সেপ্টেড ইউট্রাস, হ্যাঁ এগুলোতে তোমাদের সেকেন্ড টাইমস্টার অ্যাবর্শন অথবা সার্ভাইকাল ইনকম্পিটেন্স মোস্ট কমন মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা সবার আগে বলতে। অথবা যদি তোমার অ্যাকোয়ার্ড যদি কোনো ইউট্রাসের কোনো অ্যানোমালি হয়, যে বলছিলাম না ফাইব্রয়েড অ্যাডিশন সাইনিকিয়া, ভিতরে যদি দুইটা ওয়াল একসাথে লেগে যায়, স্পেস কম থাকে, সেখানে ফাইব্রয়েডে ওখানে ইমপ্ল্যান্টেশন হতে পারে না, প্লাসেন্টেশন হতে পারে না, এই বারবার অ্যাবর্শন হয়ে যায়। ফাইব্রয়েড একটা স্মুথ মাসেল টিউমার, কানেকটিভ টিস্যু, ওখানে ইমপ্ল্যান্টেশন হতে পারছে না, বারবার অ্যাবর্শন হয়ে যাচ্ছে মিড টাইম স্টেজ। তাহলে আমাদের কারণগুলো অবস্থা বুঝে হিস্ট্রি নিয়ে সেই অনুযায়ী আমাকে সার্চ করতে হবে যে কোন কারণে হয়েছে, সেই লাইনে আমাকে ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট। ক্রনিক ম্যাটার্নাল যদি কোনো ডিজিজ থাকে, দেখো আনকন্ট্রোল ডায়াবেটিস, এসএলই, হ্যাঁ হিমোগ্লোবিনোপ্যাথিস, এটা পরে দিবা। ইনফেকশনের ভিতরে সিফিলিস, টক্সোপ্লাজমোসিস, এছাড়া রুবেলা সাইটোমেগালোভাইরাস করে না, রিকারেন্ট করে না, এমনিতেই হইতে পারে অ্যাবর্শন। এজন্য টর্স যদি বলো কেউ, টর্স কিন্তু সবাই রিকারেন্ট অ্যাবর্শন করে না, ঠিক আছে? শুধু টক্সো আর সিফিলিস। টর্স বলতে কি টক্সোপ্লাজমা, রুবেলা, সাইটোমেগালোভাইরাস, হারপিস সিমপ্লেক্স এত কিছু করবে না, অন্যগুলো এমনি অ্যাবর্শন করতে পারে, রুবেলা ভাইরাস, হারপিস সিমপ্লেক্স, কিন্তু রিকারেন্ট করবে না। রিকারেন্টের ভিতরে সিফিলিস আর টক্সোপ্লাজমোসিস। এই জন্য বুঝতে হবে, কিন্তু টর্স বললে তোমাদের ধরবে টর্স কি সবাই করে, রুবেলা কি বারবার হয় না, একটা অ্যাবর্শন করতে পারে কিন্তু বারবার করবে না, রিকারেন্ট করবে না। আচ্ছা আনএক্সপ্লেইনড, এই আনএক্সপ্লেইনডটা মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। কত পার্সেন্ট ইডিওপ্যাথিক কারণ দেখে নিবা বইয়ে, বলা হচ্ছে কত 50 to 60 না কত, অনেক পার্সেন্টেজ আছে কিন্তু, হ্যাঁ যে কোনো কারণই জানা যায় না, আনএক্সপ্লেইনড কারণ। তাহলে দেখো ইনভেস্টিগেশন কত বড়, ইনভেস্টিগেশনের লিস্ট, আমরা যে যতগুলো কজ বললাম সমস্ত কজ ঢালাও ভাবে বলছে, কিন্তু আমার কজ যদি জানি আমার ইনভেস্টিগেশন মনে থাকবে। তাহলে প্রথমে একটা পেশেন্টের আমি কমপ্লিট ব্লাড কাউন্ট থেকে তার ব্লাডের কোনো ডিসঅর্ডার আছে কিনা, সেটা ক্রনিক কোনো ম্যাটার্নাল ডিজিজ আছে কিনা, দেখা যাচ্ছে হিমোগ্লোবিনোপ্যাথিস, থ্যালাসেমিয়া, তার হিমোগ্লোবিন 6 পেয়েছো, তাহলে তুমি ধরে নিতে পারো তাই না একটা কোনো ইনফেকশন আছে, তার ওখানে তুমি ডাব্লিউবিসি কাউন্ট বেশি পেয়েছো, তাহলে সেখানে একটা সিবিসি একটা গাইড করলো। ইউরিনারি রিকারেন্ট ইউটিআই, অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া, হ্যাঁ এগুলো কিন্তু আমার কারণ হতে পারে, এই জন্য ইউরিনারি সিএস। এছাড়া তোমার যদি তুমি এন্ডোক্রাইন মেটাবলিক কারণ খুঁজতে চাও, সেখানে দেখো ব্লাড সুগার, তাহলে কিভাবে আমরা ওজিটিটি বলবো, হিমোগ্লোবিন A1C এগুলো বলবো, ঠিক আছে? অথবা পোস্টপ্রান্ডিয়াল ব্লাড সুগার এগুলো বলবো। এছাড়া থাইরয়েড যদি অ্যাবনর্মালিটি হয়, তাহলে আমরা TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, T4 এগুলো করবো। এছাড়া যদি তার ইমিউনোলজিক্যাল থ্রম্বোফিলিয়া হয়, তাহলে এসএলই যদি চিন্তা করি, এসএলই এর অনেকগুলো ইনভেস্টিগেশন আছে, ঠিক আছে? সেগুলো করবো আমরা। অ্যান্টিভাসকুলার অ্যান্টিবডি সিনড্রোম,
অথবা যদি তার অ্যাকোয়ার্ড থ্রম্বোফিলিয়া থাকে সেই রিলেটেড ইনভেস্টিগেশন দেখো কি কি আছে। এই যে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি, অ্যান্টিকার্ডিওলিপিড অ্যান্টিবডি, ঠিক আছে, তারপরে হচ্ছে অ্যান্টিডিএসডিএন অ্যান্টিবডি, এগুলো। এছাড়া তোমার অ্যাকোয়ার্ড অ্যাবনর্মালিটিস দেখার জন্য অ্যান্টিথ্রোম্বিন 3, প্রোটিন সি, প্রোটিন এস, এগুলো অ্যাকর্ডিং টু কজ অনুযায়ী ইনভেস্টিগেশন। তাহলে আমাকে প্রথমে এটার কজ মনে রাখতে হবে, কজ ধরে ধরে আমি ইনভেস্টিগেশন গুলো করব। আচ্ছা, তারপরে হচ্ছে যদি তার ম্যাম কেউ কেউ ম্যাম ডিসকানেক্টেড হয়ে গেছে ম্যাম, যদি একটু একসেপ্ট করেন খুব ভালো হয় না। হয়েছে। ইয়েস ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, তারপরে এই যে বলছিলাম না লুটিয়াল ফেজ ডিফেক্ট ফার্স্ট ট্রাইমিস্টার অ্যাবর্শন, সেখানে যদি হয় তাহলে আমরা এখানে প্রজেস্টেরন লেভেল করলেও দেখবো যে অনেক কম। হ্যাঁ, আর আলট্রাসোনোগ্রাম, হিস্টোসালপিঙ্গোগ্রাম, এগুলো অ্যানোমালি। আমরা বলছিলাম না ইউটেরাসের হ্যাঁ 100 জন দেখিয়ে আবার নাই হয়ে গেল। এখন ক্লাস থেকে চলে যাওয়ার কি আছে? হ্যাঁ, দাঁড়া আর একটু পড়াই, যে তোমাদের এই সমস্ত করতে করতে তো টাইম নষ্ট হয়। ম্যাম জুমের আবার ভিতরে ম্যাম 100 এর বেশি ম্যাম অ্যাটেন্ডও করা যায় না, এর জন্য ম্যাম অনেকে যে ডিসকানেক্টেড থাকে ম্যাম। কতজন আসছে এখন? এরা ম্যাম কি সবাই এখন তো ম্যাম জয়েন করতেছে ম্যাম 66, 98 পর্যন্ত ম্যাম হাইয়েস্টই যাওয়া যায়, এরপরে ম্যাম আর জয়েন করা যায় না, সবাই ম্যাম ওয়েটিং এই থাকা যায়। যারা ওয়েটিং এ থাকে তাদের তো আহ, কোনো না কোনো সময় থাকতে হবে, তাই না? ইয়েস ম্যাম, তারপরে ওরাও ম্যাম থাকে, ওই যে ম্যাম মাঝে মধ্যে ম্যাম ডিসকানেক্টেড হয়ে যায়, তখন আবার ম্যাম ওরা জয়েন করতে পারে। ক্লাসে থাকতে হবে তো সবাইকে। ইয়েস ম্যাম। তাহলে তোমাদের ওরা কি ক্লাসগুলো করতে পারছে না তো বিপদ তো। তাহলে এখানে যারা আছে এরা জয়েন না করলে, তোমরা তো জয়েন করছো না, তাহলে এখানে যারা আছে এরা জয়েন না করে যারা কাছে থাকো তারা এখানে এসে ডাইরেক্ট ক্লাস করো, আর যারা দূরে আছে এরা জুমে করুক, নাহলে তো সমস্যা তোমাদের জন্য। ম্যাম কলেজ থেকে বলে যদি ম্যাম পেইড ভার্সনটা কিনা যেত তাহলে ম্যাম 100-র উপরে ম্যাম 200 জনের মতো ক্লাস করতে জানাও, পারতাম ম্যাম। হ্যাঁ তোমাদের সমস্যা তোমরা অবশ্যই জানাতে হবে, নাহলে তোমাদের ক্লাস না করা তোমাদের জন্য খুব লস। হ্যাঁ, লেকচারের সময় ইম্পর্টেন্ট তো। শুরু করব? কত টাইম নষ্ট হয় এগুলোর জন্য। শুরু করি না? আর কেউ আছে?
সবাই কোথায় হারাই গেল তাহলে? হ্যাঁ, 100 জন থেকে 78 হয়ে গেলে এখন পার্সেন্টেজ দিয়ে জয়েন তো করতে হবে। এগুলো আমি তো জয়েন করতে লেট। তাহলে এই যে ক্লাসের কি ডিস্টারবেন্স বলো? এখন আমি বসে আছি, পড়াতে পারছি না। ম্যাম অনেকের ওই জায়গাতে আবার ম্যাম 2G থাকে ম্যাম, এর জন্য ম্যাম ওরা আবার ডিসকানেক্টেড হয়ে যায় মাঝে মধ্যে, তার জন্য ম্যাম ওই যে বারবার আপনাকে বলা লাগে আর কিন্তু আমার ক্লাসে ধর এখন বসে আছি, তোমাদের এই যে কেউ জয়েন করতে পারছে না, আমি বসে আছি। শুরু করতে হলে বলো, ওয়েট করবো না Yes, শুরু ma'am. করবো? ম্যাম শুরু করে দিন ম্যাম। আচ্ছা, তাহলে দেখো আমরা কিন্তু কজ ধরে ধরে বলছি, তাই না? তাহলে প্রথমে বললাম কি, তার যদি বলার সময় যদি সিরিয়ালি মনে রাখো, যে তোমাকে যেভাবে একটা মাথায় মনে রাখতে হবে। তুমি যে প্রথমে এন্ডোক্রাইন, মেটাবলিক, তার যদি লুটিয়াল ফেজ ডিফেক্ট, তার যদি মার কোনো সিস্টেমিক ইলনেস, সেটা মনে রাখো, ঠিক আছে? তারপরে তার যদি কানেকটিভ টিস্যু ডিজিজ, তার থ্রম্বোফিলিয়া অ্যাকোয়ার্ড, তারপর ইনহেরিটেড যেটা এসএলই, অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম, থ্রম্বোফিলিয়া, এই লাইনের ট্রিটমেন্ট গুলো কোনটার কি ইনভেস্টিগেশন সেই অনুযায়ী মনে রাখতে হবে, ঠিক আছে? ইনফেকশন, এই যে হাইড্রোজেনাল সোয়াব নিচ্ছি, ইউরিনারি করছি, এগুলো করছি। তারপরে হচ্ছে তার এই যে অ্যানাটমিক্যাল ডিফেক্ট আমরা পড়ে আসছি ইউটেরাসের, তাহলে আমি এখানে কি কি করব? একটা আমি যদি টিভিএস করি সেটাতে কি সব বোঝা যাবে? বোঝা যাবে না। তাকে তো সেটা যেন আমার হিস্টোস্কোপি করতে হবে, ল্যাপারোস্কোপি করতে হবে, হ্যাঁ হিস্টোসালপিনোগ্রাম করতে হবে। তাহলে করে কম্বাইন টেস্ট করে আমরা অনেক সময় অ্যানাটমি বুঝতে পারি। দেখা যাচ্ছে বাইকনেট ইউটেরাস আছে, আল্ট্রাসাউন্ডে সবসময় বোঝা যাচ্ছে না, সেপ্টেট আছে, অত বোঝা যাচ্ছে না, তাহলে আমরা একদিকে হিস্টোস্কোপি করে নিচ থেকে দেখতে পাচ্ছি, ল্যাপারোস্কোপি করে দেখতে পাচ্ছি কনফার্মেশনের, অথবা হিস্টোসালপিনোগ্রাম করলাম, সার্ভাইকাল ইনকম্পিটেন্স আছে সেটাতে বুঝতে পারছি, অথবা আল্ট্রাসাউন্ড করেছি দেখি যে ইউটেরাসে ফাইব্রয়েড আছে সেটা বুঝতে পারছি। তাহলে কনজেনিটাল ম্যালফরমেশন অথবা অ্যানাটমিক্যাল কোনো প্রবলেমের জন্য আমি এই ইনভেস্টিগেশন গুলো করছি, তাই না? এছাড়া আমরা প্রথমে বলছিলাম যে ক্রোমোজোমাল জেনেটিক অ্যাবনর্মালিটিস, সেটার জন্য যদি আমরা লাগে ক্যারিওটাইপ করব। কাদের ক্যারিওটাইপ করব? ম্যাটারনাল, প্যাটারনাল এবং তোমার হচ্ছে প্লাসেন্টা, ফিটাস, সবকিছু কিন্তু ক্যারিওটাইপ করে দেখতে পারি। কেন? মার যদি কোনো ক্রোমোজোমাল কোনো অ্যাবনর্মালিটি থাকে, বলা হচ্ছে ব্যালেন্স ট্রান্সলোকেশন, সেটা অটোজোমাল ডমিনেন্ট, সেটা করতে পারি। এছাড়া বাচ্চার যদি কোনো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস থাকে, সেখানে এই যে অ্যাবর্টেড ফিটাস অথবা তার প্লাসেন্টাল হিস্টোপ্যাথোলজি করেও কিন্তু অ্যাবর্শনের কারণ বুঝতে পারি। তার বারবার অ্যাবর্শন হচ্ছে, তার জন্য প্রেগন্যান্সি ভেলেবল, তুমি লাস্ট রিসোর্টে এগুলো করে করে দেখবা, দেখি তো এই ফিটাসের কোনো কনজেনিটাল ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি আছে কিনা, আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না, আমাকে লাস্ট রিসোর্ট ওই পর্যন্ত ক্যারিওটাইপ ওগুলো পর্যন্ত যাওয়া লাগতে পারে। বুঝা গেছে? তাহলে আমার ইনভেস্টিগেশন, আমি যদি কজ জানি আমি ইনভেস্টিগেশন বলতে পারবো। তাহলে ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টে আসো, রিকারেন্ট মিসক্যারেজ এর ম্যানেজমেন্ট। এখানে আমার সাইকোলজিক্যাল কাউন্সেলিং, টেন্ডার লাভিং কেয়ার এত ইম্পর্টেন্ট। টেন্ডার লাভিং কেয়ার বলা হচ্ছে যে আফটার 3 অ্যাবর্শন উইদাউট এনি ট্রিটমেন্ট অনলি টেন্ডার লাভিং কেয়ারে বলা হচ্ছে মোর দেন 75% পেশেন্টের কিন্তু ভায়াবল প্রেগন্যান্সি হয়, হ্যাঁ লাইভ বার্থ হয়। এই জন্য তাকে রিঅ্যাসুরেন্স কাউন্সেলিং খুব ইম্পর্টেন্ট, নাইলে কি হবে সে যে সাইকোলজিক্যাল ডিস্টারবেন্স সেটার জন্য কিন্তু তার বারবার অবশ্যই তুমি অ্যাসিওর করবা যে না মা আপনার 75% ক্ষেত্রে আপনার বাচ্চা হতে পারে, আপনি টেনশন করবেন না, ঠিক আছে? তাকে এই যে এই জিনিসটা রিকারেন্ট মিসক্যারেজ 1 নাম্বার পয়েন্টস আসবে, ঠিক আছে? তাহলে দেখো ডিউরিং প্রি প্রেগনেন্সি যদি আসে, প্রি প্রেগনেন্সি
তাহলে আমি তার যে এই যে মেডিকেল ডিসঅর্ডার, কোনো তার ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার আছে কিনা যেগুলো কারেক্টেবল, কারেকশন করা যায়, একটা আনকন্ট্রোল ডায়াবেটিস, আনকন্ট্রোল থাইরয়েডের প্রবলেম, সেগুলো কিন্তু আমি কারেকশন করলেই তাকে একটা ভালো আমরা একটা আউটকাম দিতে পারি। তাহলে এই সমস্ত পেশেন্ট অবশ্যই তাকে প্রি প্রেগন্যান্সি কাউন্সেলিং, সার্ভাইকাল ইনকম্পিটেন্স, তাহলে আমরা সেটা আমরা একটা একটা শিরোৎকার সূচর, ম্যাকডোনাল্ড সূচর প্রেগন্যান্সিতে আমরা দিয়ে দিতে পারি। ইনফেকশন আছে, তার ট্রিটমেন্ট আমরা দিয়ে দিতে পারি। তার যদি কোনো ইউটেরাসে কনজেনিটাল ম্যালফরমেশন আছে, সেপ্টেট আছে, তাহলে আমি সেপ্টাম রিসেকশন করতে পারি। বাইকনেট ইউটেরাস আছে, তাহলে হচ্ছে আমি সেখানে আমি ইয়ে করে নিতে পারি, ঠিক আছে, মেট্রোপ্লাস্টি, এরকম কিছু কিছু অপারেশনের নাম আছে। আমি ইউনিফিকেশন অপারেশন, সেই অপারেশন আমি যদি আগের থেকে আসি তাহলে তো আমি এগুলো করে তাকে আমি প্রেগনেন্সি নিতে বলতে পারি, ঠিক আছে। এই জন্য প্রি প্রেগনেন্সি কাউন্সেলিং থেকেই এর ট্রিটমেন্ট শুরু হবে। আর ডিউরিং প্রেগনেন্সি তাকে আমি সমস্ত ফার্স্ট টাইমিস্টারে কি ট্রিটমেন্ট দিব, সেকেন্ড টাইমিস্টারে কি দিব, সমস্ত কিছু আমার জানতে হবে। হ্যাঁ, তাহলে ফার্স্ট টাইমিস্টারে তাকে রেস্টে থাকবে, অ্যাভয়েড কয়টাস, অ্যাভয়েড জার্নি, অ্যাভয়েড স্ট্রেসফুল ওয়ার্ক। তারপরে তাকে আমরা ফলিক অ্যাসিড, যদি তার থ্রোম্বোফিলিয়ার হিস্ট্রি থাকে, হ্যাঁ, তাকে অ্যাসপিরিন অ্যাড করব, হেপারিন অ্যাড করব, অ্যাকর্ডিং টু কজের ট্রিটমেন্ট দিব এবং তার প্রেগন্যান্সি ট্রিটমেন্ট দিব এবং তাকে ফ্রিকুয়েন্ট চেকআপে রাখবো। তার যে কজ আছে কজের ট্রিটমেন্ট, তার প্রেগন্যান্সি ট্রিটমেন্ট এবং ফ্রিকুয়েন্ট অ্যান্টিনেটাল কেয়ার। বলা হয়েছে যেগুলো হাই রিস্ক প্রেগন্যান্সি তাদেরকে 2 উইকলি আপ টু, বলা হয়েছে 4 উইকলি, যেটা আমরা রুটিন অ্যান্টিনেটাল ভিজিট আমরা জানি 4 উইকলি আপ টু 28 উইকস বলেছিলাম গতদিন, তারপর উইকলি আপ টু 36, 2 উইকলি আপ টু 36 উইকস, দেন উইকলি আপ টু ডেলিভারি ইডিটি। তাহলে যদি কোনো পেশেন্ট আমার কাছে হাই রিস্ক প্রেগন্যান্সি আসছে তাদেরকে আমরা বলবো 4 উইকলি আপ টু 20 উইকস। আরো খারাপ কেস সেখানে আমি 2 উইকলি দিতে পারি। হ্যাঁ, যার রিকারেন্ট অ্যাবর্শন, তাকে 1 মাস, এই সময় তার রিস্ক পিরিয়ড, তাকে আমি আরো মেটিকুলাস ফলো আপে রাখতে পারি। তার তো সমস্যাই তার অ্যাবর্শন ফার্স্ট টাইমিস্টার, সেকেন্ড টাইমিস্টারের আগে, তাই না? তাহলে তাকে আগের থেকে মেটিকুলাস ফলো আপে রাখবো। এই আর যেগুলো হাই রিস্ক কেস অবসে আমরা জানি তাদেরকে 2 উইকলি 20 উইক, 4 উইকলি 20 উইকস, দেন 2 উইকলি 28 to 32 উইকস, তারপরে হচ্ছে উইকলি। বুঝতে পারছো? বিভিন্ন রকম পেশেন্টের চেকআপ বিভিন্ন রকম। তোমাদের যেটা সেটা হচ্ছে তোমরা রুটিনটা মনে রাখবা, তারপরে হাই রিস্ক পরে যদি পারলে না পারলা সেটা পরে। তাহলে আমরা কি করব দেখো। আচ্ছা, এখন এখানে আসি, কজের ট্রিটমেন্ট আমরা কি দিব। কজ আমরা জানি যে তার ডায়াবেটিস যদি হয় তাহলে প্রথমে আমরা কাউন্সেলিং এখান থেকে সুন্দর করে বলি, মুখে আগে একটু বলে নি। হ্যাঁ, যদি কারো লুটিয়াল ফেজ ডিফেক্ট থাকে, আর্লি প্রেগন্যান্সি, তাকে প্রজেস্টেরন সাপোর্ট দিতে হবে। কারণ আমরা জানি যে কর্পাস লুটিয়াম থেকে যে হরমোনগুলো আসে সেভাবে সাপোর্ট দিতে পারে না, তাকে আমি প্রজেস্টেরন সাপোর্ট দিব, মাইক্রোনাইজ প্রজেস্টেরন দিব। তার যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে তাহলে তাকে ইনসুলিন অ্যাড করব, ডায়েট, ডিসিপ্লিন, ড্রাগস, হ্যাঁ, ড্রাগসের ভিতরে ইনসুলিন। যদি তার থাইরয়েডের সমস্যা থাকে তাকে থাইরক্সিন শুরু করব, মানে অ্যান্টি থাইরয়েড ড্রাগ দিব। হাইপো হলে হাইপো ট্রিটমেন্ট, হাইপার হলে সেটার ট্রিটমেন্ট। তারপরে যদি তার থ্রোম্বোফিলিয়া, এসএলই, সেখানে আমরা ওই যে অ্যাসপিরিন, হেপারিন এগুলো অ্যাড করব। বোঝা গেছে? অ্যাকর্ডিং টু কজ, ইনফেকশন থাকলে অ্যান্টিবায়োটিক। এই তাহলে আর যদি অ্যানাটমিক্যাল প্রবলেম থাকে সেগুলো তো বললাম কোনটার কি ট্রিটমেন্ট, তাহলে অ্যাকর্ডিং টু কজ আমি ট্রিটমেন্ট করব। আর যাদের আনএক্সপ্লেইন কাউন্সেলিং বললাম, তো আনএক্সপ্লেইন যে একটা কারণ পড়ছিলাম যে 40 to 60% আনএক্সপ্লেইনড, তাদেরকে এই যে কাউন্সেলিং, রিঅ্যাসুরেন্স, টেন্ডার লাভিং কেয়ার, এটা দিলেই তাদের সাকসেসফুল প্রেগন্যান্সি হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু পড়ি, শোনো। তাহলে ইন্টারকনসেপশনাল পিরিয়ডে যদি কোনো পেশেন্ট আসে তাহলে তাদের প্রি প্রেগন্যান্সি কাউন্সেলিং করলাম, ইনভেস্টিগেশন করলাম এবং যে কারণ খুঁজে পেয়েছি সেই কারণের চিকিৎসা দিব। আর জেনেটিক কাউন্সেলিং যদি আমি কোনো পেশেন্টের, ওই যে বললাম না, প্যারেন্টস এর ক্যারিয়ার টাইপ, ফিটাস এর ক্যারিয়ার টাইপ, অ্যাবর্টাস এর ক্যারিয়ার টাইপ,
অথবা প্লাসেন্টাল ক্যারোটাইপ কোনো, আমি যদি কনজেনিটাল ক্রোমোজোমাল কোনো প্যাথোলজি পাই, তাদেরকে অবশ্যই জেনেটিক কাউন্সিলিং করতে হবে। জেনেটিক কাউন্সিলের কাছে দিয়ে কাউন্সিলিং করতে হবে যে তার সাকসেসফুল প্রেগন্যান্সি নিতে হলে কি করা লাগবে। ডোনার, মানে সে যদি মেল পার্টনারের সমস্যা থাকে, সে ডোনার সাইট ডোনার স্পার্ম দিয়ে আইভিএফ প্রেগন্যান্সি করতে পারে। যদি ম্যাটারনাল কোনো সমস্যা থাকে, তাহলে সে ডোনার সাইট দিয়ে আইভিএফ প্রেগন্যান্সি করতে পারে। বোঝা গেছে? এই সমস্ত জেনেটিক কাউন্সিলিং করে সে অনুযায়ী সে আইভিএফ প্রেগন্যান্সি নিতে পারে। এই জন্য আমাদের এগুলো জিনিস জানতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে ট্রিটমেন্ট গেল। আর ডিউরিং প্রেগন্যান্সি রিঅ্যাসুরেন্স, তারপর অ্যান্টিনেটাল কেয়ার, কমপ্লিট রেস্ট, অ্যাভয়েড স্ট্রেনাস অ্যাক্টিভিটিস, কয়টাস। তারপরে হচ্ছে আর্লি প্রেগন্যান্সিতে আমি তাকে আল্ট্রাসোনোগ্রাম করব। আমরা যে জানি যে তার ধরো অ্যান এমব্রায়োনিক প্রেগন্যান্সি, ব্লাইটেড ওভাম, তাহলে আমি যদি আর্লি প্রেগন্যান্সিতে একটা 8 উইকসে যদি দেখি স্যাক আছে, ফিটাসের পোল নাই, হার্ট সাউন্ডও নাই, তাহলে তো আমি ধরে নিতে পারি তার কোনো আসে নাই। তো এই জন্য সবার আগে আমি আল্ট্রাসোনোগ্রাম করে একটা রিঅ্যাসুরিং স্ক্যান করবো যে প্রেগন্যান্সি ভায়াবল কিনা। এটাও কিন্তু একটা ম্যানেজমেন্টের ভিতরে আসে। প্রজেস্টেরন সাপোর্ট দিচ্ছি, অ্যাসপিরিন দিচ্ছি। এই যে কেন কোনটা দিচ্ছি সেটা তো আমি এতক্ষণ বুঝাই দিলাম কেন দিচ্ছি, বুঝতে পারছো? তোমরা ঢালাও করে বুঝবা না, এত ট্রিটমেন্ট কিন্তু না, অ্যাকর্ডিং টু কজ। সবাই সব ট্রিটমেন্ট লাগে না। হ্যাঁ, আর যখন তুমি কোনো ট্রিটমেন্ট করতে পারবে না, ফ্যাসিলিটিস নাই, তখন সাসপিশিয়াস মনে করে অনেকে অনেক কিছু অ্যাড করে, এই আর কি। সার্ভিক্স, আচ্ছা, তারপরে যদি তোমার সার্ভাইকাল ইনকমপ্লিটেন্স থাকে, সেখানে আমি ম্যাকডোনাল্ডস অথবা সার্ভাইকাল সার্কেলস যেটাকে আমরা বলি, হ্যাঁ, অথবা শিরোৎকার অপারেশন যেটা, সেটা। ক্রোমোজোমাল যদি অ্যাবনর্মালিটিস থাকে, তাহলে আমি অ্যামনিওসেন্টেসিস করে ওই যে তোমার অ্যানালাইসিস করব, ক্রোমোজোমাল অ্যানালাইসিস, অ্যামনিওসেন্টেসিস করে যদি কোনো ফিটাসের কোনো অ্যাফেক্টেড প্রেগন্যান্সি থাকে, তাদেরকে টার্মিনেশন করে ফেলতে পারি, আর কি। আর মেডিকেল কমপ্লিকেশন যেটা বললাম সেটা ট্রিটমেন্ট করব। আনএক্সপ্লেইন কজ থাকলে কাউন্সেলিং। আর যদি থ্রম্বোফিলিয়া হয়, ইনহেরিটেড থ্রম্বোফিলিয়া, তাদেরকে আমরা ইন্টারভেনাস ইমিউনোগ্লোবিউলিন, এই, ঠিক আছে? এই যে দেখো যেগুলো কজ আছে, আর সার্ভাইকাল ইনকম্পিটেন্স তো বললাম। এইগুলো হচ্ছে আমাদের ট্রিটমেন্ট, বুঝতে পারছো? তাহলে তোমাদের কিন্তু অ্যাবর্শনের লেকচারটা মোটামুটি শেষ হয়ে গেল। অনেক বড় এই অ্যাবর্শন, কত ইম্পর্টেন্ট, এটা রিটেন ইম্পর্টেন্ট। আজকে যে তোমাদের এই লেকচার আমি যেটা পড়ালাম একটু কঠিন, রিকারেন্ট সেপটিক একটু কঠিন, কিন্তু আমি যে পড়ালাম তোমরা একটু বুঝতে পারছো কিনা বলো? বুঝতে পারছো? ইয়েস ম্যাম। ধরতে পারছো? তাহলে পড়তে হবে। 2 দিন পরে এটা কিন্তু আবার ভুলে যাবে। ডিটেলস বুঝাই দিয়ে পড়াই দিচ্ছি আমি, কিন্তু এটা যদি বুঝে থাকো ক্লাসে তাহলে মনে থাকবে। সেপটিক, মিস্ট, রিকারেন্ট, এগুলো একটু কঠিন, ভুলে যাবা 2 দিন পরে, পারবে না, বেসিকটাই পারবে না, যে কোনটা ইনহিবিটেবল, কোনটা ইনকমপ্লিট, কোনটা থ্রেটেন্ড, কোনটা হচ্ছে কমপ্লিট। হ্যাঁ, তাহলে তোমরা একটু পড়ো, পড়ে আমাকে আবার জিজ্ঞাসা করবা, কারণ এটা না পারলে তোমাদের কিন্তু অনেক সমস্যা হবে, পাশ করাবে না। কারণ অ্যাবর্শন না পারলে কি পারবা এরকম জিনিসটা। আর অ্যাবর্শনটা বুঝতে পারলে এটা তো একটু কঠিন হয়ে যাবে, কোনটা কি ধরনের অ্যাবর্শন, কোনটার কি ট্রিটমেন্ট, ইনভেস্টিগেশন। আজকের লেকচারটা সবাইকে বোঝো নাই, কে বলো? কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো। তোমাদেরকে আমি গতদিন বলছিলাম তোমরা সবাই পড়ে আসবে, না বুঝলে আমাকে কোশ্চেন করবে। কারোর কোনো কোশ্চেন আছে? আজকে কোন চ্যাপ্টার পড়াবো আর নাকি রাখবো বলো? সময় শেষ। নো ম্যাম। অ্যাবর্শনে কোনো কোশ্চেন আছে? বুঝতে পেরেছো কিনা সবাই? ইয়েস ম্যাম। রিকারেন্ট সেপটিক বুঝছো? ম্যাম রিকারেন্ট থেকে কিছু কিছু আবার ভুলেও যাচ্ছি ম্যাম। এই জন্য একটু বারবার পড়তে হবে এগুলো। ওই যে কজটা আগে Yes, ma'am. মুখস্থ করো, আগে কজ ক্যাপচার করো, বারবার কজ। যখন তুমি কজ পারবে তখন অন্য কিছু ইনভেস্টিগেশন মনে থাকবে, ট্রিটমেন্ট মনে থাকবে। ঠিক আছে? যে একটা জিনিসের ডেফিনিশন, কজ সবার আগে পড়ে নিবা।
তারপরে সেই লাইনে আমি হিস্ট্রি, সেই লাইন ইনভেস্টিগেশন, সেই লাইনে ম্যানেজমেন্ট ম্যাম আসসালামু আলাইকুম বারবার ম্যাম। পড়তে হবে। ম্যাম থ্রেট এন্ড অ্যাবর্শনের ফেট গুলো যদি একটু বলতেন। থ্রেটেন্ড একটা কন্টিনিউ হতে পারে, ওই যে বললো না যে কন্টিনিউশন অফ প্রেগনেন্সি পসিবল। থ্রেটেন্ড আমি যদি তাকে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে রাখতে পারি, শুধুমাত্র থ্রেট করছে প্রেগনেন্সি, মাইল্ড সিমটম তার, হ্যাঁ, সেখানে প্রেগনেন্সি কন্টিনিউশন অফ প্রেগনেন্সি ইজ পসিবল। আর কোনো প্রেগনেন্সিতে কিন্তু বলছে না যে কন্টিনিউশন অফ প্রেগনেন্সি পসিবল, শুধুমাত্র থ্রেটেন্ড অ্যাবর্শন। তার প্রেগনেন্সিতে শুধু মাইল্ড অ্যাবডোমিনাল পেইন অথবা ব্যাকে এই, এছাড়া তুমি আল্ট্রাসাউন্ডেও দেখছো জেস্টেশনাল স্যাকুয়াল ফর্ম যেরকম শেপ সেই হাইপারিকোইক ওয়েল ডিফাইন্ড, হ্যাঁ, এর ভিতরে পিটাল পোল পিটাল হার্ট সাউন্ড পেতে পারো, হ্যাঁ, কিন্তু তার স্যাকের কোনো অল্টারেশন নাই। এবং সেটা যেহেতু প্রেগনেন্সি টোটালি ভালো আছে, সেটা থেকে কন্টিনিউশন অফ প্রেগনেন্সি মে বি পসিবল, বাট ইনএভিটেবল মানে কি, এই যে থ্রেটেন্ড হয়ে হয়ে অনেক সিভিয়ার পেইন হয়ে রেট্রোপ্লাসেন্টাল ক্লট হয়ে ওখান থেকে প্লাসেন্টা সেপারেট হয়ে পুরা সব সহ এমব্রায়ো ফিটাস প্লাসেন্টা মেমব্রেন আলাদা করে সেপারেট হয়ে ইউটেরাস কন্ট্রাকশন হচ্ছে, সিভিয়ার পেইন কন্ট্রাকশন, পেশেন্ট সিভিয়ার পেইন, এই সেপারেশন হচ্ছে, ব্লিডিং হচ্ছে, হয়ে প্রোডাক্টটা তখন বের হয়ে আসে নাই, বের হয়ে গেলেই তো কমপ্লিট, কিছুটা বের হয়ে গেল কিছুটা থেকে গেল ইনকমপ্লিট, সেপারেশন শুরু হয়েছে, প্রসেস স্টার্টেড, এবং অ্যাবর্শন অবশ্যম্ভাবী মাস্ট ইনএভিটেবল হবেই হবে, তখনও বাইর হয়নি, এটা হচ্ছে পেইন হয়েছে, সেপারেশন হচ্ছে, ব্লিডিং হয়েছে, লস সেগমেন্টে এসে জিনিসটা রয়ে গেছে, ধরো ইন্টারনাল লসও ডাইলেট হয়ে আছে, হবে সে একটু পরেই বেরিয়ে যেতে পারে, আমি ওপেন হাত দিয়ে দেখছি আমার এই যে সেপারেটেড প্রোডাক্ট আমার হাতে পাচ্ছি, এটাই ইনএভিটেবল, বুঝতে পারছো? জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। বেসিক জিনিস এটা, ঠিক আছে, সুন্দর করে আজকে যে সবাই পড়ে ফেলো। আমি কি নেক্সট দিন অ্যাবর্শন সবাইকে একটু একটু করে ধরবো রোল অনুযায়ী, এখানে যারা থাকো ধরতে পারি, হ্যাঁ, তাহলে সবাই পড়বা আজকে। আমি নেক্সট দিন এই 6-7টা যে অ্যাবর্শন পড়ালাম, যে কোনো জায়গা থেকে যাদের রোল ধরে ধরবো বলবা, তাহলে কি হবে, পড়াটা হবে, হ্যাঁ, আমি যে বলছি যে ধরবো তোমাদের, তোমরা সবাই পড়বা, রিটার্ন পড়ে ফেলবা, সব পড়ে ফেলবা, কেস হিস্ট্রি মুখস্থ করবা যদি বোঝো সবাই, এখন যে পড়তেছো এখন অ্যাবর্শনের কেস গুলো পড়তে হবে। আচ্ছা, নেক্সট ক্লাস যদি আমি নেক্সট সোমবারে হয়, তোমাদের কি পড়াবো বলো, একটোপিক প্রেগন্যান্সি, হ্যাঁ, ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম, একটোপিক প্রেগন্যান্সি পড়াবো। তোমরা অ্যাবর্শনটা অবশ্যই এই কয়দিনে হোমওয়ার্ক থাকলো, নেক্সট সোমবারে কিন্তু আবার লেকচার আছে, হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি এখন হ্যাঁ বিদায় নিচ্ছি তাহলে। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, শোনো, ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। পার্সেন্টেজ এখন কিন্তু 84 ছিল পার্সেন্টেজ, ম্যাম 84। অনেকে ম্যাম এড ছিল ম্যাম, ম্যাম, কিন্তু ম্যাম ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, আবার এড হচ্ছে। অনেকে ম্যাম আবার ডিসকানেক্টেড হয়ে গেছে ম্যাম। ম্যাম আমি ম্যাম অ্যাটেন্ডেন্স তুলে নিচ্ছি ম্যাম। তুলে নিয়েছো, কিন্তু প্রথমে তো অনেকে জয়েন করছিল, ওরা তো ছিল না শেষ পর্যন্ত, কতজনকে দিচ্ছ? ম্যাম ওটা তো জানি না ম্যাম, ওই যে আছে স্ক্রিনশটের ভেতরে আছে ম্যাম, আর ওইখানে ম্যাম কিছু লাইভ অ্যাটেন্ড করতেছে ম্যাম, আপনার সাথে কয়েকজন সিনিয়র ভাইরা আছে। হ্যাঁ, ওদেরটাও দিয়ে দাও, হ্যাঁ। ইয়েস ম্যাম, কিন্তু তাদেরটাও ম্যাম বেশি- দিয়ে দিছি ম্যাম। হ্যাঁ দাও, কিন্তু বেশি দিও না, যারা ক্লাস করে নাই তাদেরটা দিও না, হ্যাঁ, ঠিক আছে, এক্সট্রা রোল দিও না যেন, কারণ এখানেও তো আছে না, মাঝে মাঝে চেক করার লাগে। জি ম্যাম, হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা রাখি, ঠিক আছে ম্যাম। হ্যাঁ? আসসালামু আলাইকুম ম্যাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তোমরা কি বুঝছো লেকচার